ডোপামিন ডিটক্স, রচনায় থিবো মেরিস, বাংলায় অনুবাদ করেছেন প্রীতম মুজতাহিদ। থিবো মেরিস একজন ব্যক্তিগত উন্নয়ন বিষয়ক ব্লগার, লেখক এবং whatispersonaldevelopment.org এর প্রতিষ্ঠাতা। আত্ম-উন্নয়নে আবিষ্কৃত হয়ে এবং মস্তিষ্কের ক্ষমতায় মুগ্ধ হয়ে তিনি মানুষের পূর্ণ সম্ভাবনাকে আবিষ্কার করে পরিপূর্ণতা এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে মানুষকে সাহায্য করার ব্যক্তিগত লক্ষ্য নেন। বিদেশি ভাষার প্রতি ভালোবাসা থেকে তিনি ফরাসি হয়েও ইংরেজিতে বই লিখে চলেছেন এবং 1 দশকের বেশি সময় ধরে জাপানে বসবাস করছেন। প্রাককথন: আপনি কি কোনো কাজ করতে গড়িমসি করেন? প্রায়শই নিজের ভেতরে অস্থিরতা অনুভব করেন এবং এজন্য হাতে থাকা কোনো কাজে ফোকাস করতে পারছেন না। আপনার জীবন ইতিবাচক পরিবর্তন করতে পারে এমন গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আপনাকে আকৃষ্ট করতে পারছে না। যদি তাই হয়, খুব সম্ভবত আপনার প্রয়োজন হতে পারে ডোপামিন ডিটক্স। আজকের এই দুনিয়ায় আমাদেরকে বিক্ষিপ্ত করার উপাদান এত বিস্তৃত যে আমাদের ফোকাস করার বা লক্ষ্যে মনস্থির করার ক্ষমতা অনেক দুষ্প্রাপ্য বস্তু হয়ে গিয়েছে। মনের অজান্তেই আমরা প্রভাবিত হচ্ছি অথবা অস্থির হয়ে পড়ছি। আমাদের গোল বা লক্ষ্য অর্জনের জন্য যখন আমাদের মূল কাজে ফোকাসড হবার দরকার, তখন আমরা প্রায়ই দেখতে পাই অপ্রয়োজনীয় অন্য কাজ করার ইচ্ছা আমাদেরকে পেয়ে বসে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য যেসব করার দরকার তার বদলে আমরা হয় হাঁটতে বেরিয়ে পড়ি অথবা কফি নিয়ে বসি, অথবা তখনই আমাদের ইমেলগুলো চেক করবার কথা অথবা ফাইলগুলো সাজানোর কথা মনে পড়ে যায়। আমাদের যা একান্তভাবে সে সময় করার দরকার ছিল সেটা ছাড়া বাকি সব কিছু করাকে আমাদের কাছে চমৎকার আইডিয়া বলে মনে হয়। প্রতিদিন এই একই ধারা চলতে থাকার কারণে আমাদের জন্য যা সবচেয়ে বড় লক্ষ্য বা আজীবন দেখে আসা স্বপ্ন ছিল সেটি হাত ফসকে যেতে থাকে। আমরা যতটুকুর যোগ্য তার থেকে অনেক কম অর্জন করি, যতটুকু দরকার তার থেকে অনেক কম পারফর্ম করতে পারি। ভেতর থেকে আমরা এই অবস্থাটা বুঝতে পারি এবং এতে আমাদের আত্মসম্মান ক্ষয়ে যেতে থাকে। ফলশ্রুতিতে আমাদের ভেতরে জন্ম নেয় হতাশা, নিরাশা, উদাসীনতা, হিংসা, এমনকি রাগ। কিন্তু ব্যাপারটা এমন হবার কথা ছিল না। যখন আপনি এই মনকে বিক্ষেপ করে ফেলে সেসবকে দূরে সরিয়ে নিত্য উদ্দীপনা এবং অস্থিরতাগুলো থেকে বের হয়ে আসতে পারবেন, তখনই আপনি আপনার অধিকাংশ চ্যালেঞ্জিং লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং এর ফলে এভাবে আপনি আগের থেকে বেশি প্রোডাক্টিভ এবং সুখী থাকবেন। আপনি কি লক্ষ্য অর্জনের জন্য অপ্রয়োজনীয় উদ্দীপনা বা স্টিমুলাসগুলোকে পাশ কাটিয়ে আপনার ফোকাসকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত? যদি আরও নির্দিষ্ট করে বলি, তাহলে 48 ঘন্টার এই ডোপামিন ডিটক্স আপনাকে বেশ কিছু জিনিস শেখাতে পারে। অতি স্টিমুলাস তথা উদ্দীপক সরিয়ে কাজে যেভাবে ফোকাস এবং ধীরস্থির ভাব আনা যায়, সবচেয়ে বড় লক্ষ্য অর্জনের জন্য যে মূল কাজ করা দরকার সেসবের প্রতি স্বাভাবিকভাবেই মোটিভেটেড থাকা যায়। আনপ্রোডাক্টিভ কাজ তথা যেসব কাজ আপনার কোনো উপকারে আসে না, সেগুলো সেই সাথে যে জিনিস আপনার মনকে বিক্ষিপ্ত করে সেগুলোকে দূর করে আপনার ফোকাসকে অনেক গুণ বাড়িয়ে তোলা যায়। এসবের যে কোনো একটির প্রতি যদি আপনি আগ্রহী থাকেন, তাহলে এই অডিও বুকটি আপনার শোনা উচিত। ভূমিকা: দেখুন তো এটি আপনি কিনা। আপনি জানেন যে একটি মাত্র টাস্ক অথবা করণীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার সামগ্রিক প্রোডাক্টিভিটি বা উৎপাদন ক্ষমতার উপরে বিশাল প্রভাব পড়বে। এটা হয়তো আপনার প্রমোশনে সাহায্য করতে পারে অথবা আপনাকে মানসিক শান্তি দিতে পারে, কিন্তু সেই কাজটি আপনি কখনোই শুরু করছেন না। আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ শুরু করার বদলে সকালে প্রথম কাজ হিসেবে ইমেইল চেক করছেন, অথবা স্টক পোর্টফোলিও দেখছেন, অথবা ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছেন। খুব শীঘ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আপনার কাছে কম আকর্ষণীয় বলে মনে হবে। আপনি নিজেকে বলবেন, আরেক কাপ কফি খেয়ে নেই অথবা ইউটিউবে আরেকটা মাত্র ভিডিও দেখে নেই। কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যত দেরি করবেন, এটা শুরু করা তত কঠিন হতে থাকবে। আপনার আর আপনার কাজের মাঝখানে একটা অদৃশ্য মানসিক বাধা চলে আসবে, যেটা জয় করা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে? যদি এমন হয়, তাহলে এই অডিও বুক শুনে আপনি উপকৃত হতে পারেন। এখানে আমরা সহজ মেথড বা পদ্ধতির কথা তুলে ধরব, যেখানে আপনাকে বিক্ষিপ্তকারী উপাদানগুলো সরিয়ে আপনার মূল টাস্ক বা কাজকে সহজে সম্পন্ন করতে এই মেথডকে আপনি ব্যবহার করতে পারেন। আপনি কি এই চ্যালেঞ্জ নিতে চান? প্রথম পার্টে আমরা ব্যাখ্যা করব ডোপামিন আসলে কি এবং কিভাবে কাজ করে।
আপনি কেন আপনার ফোন চেক করা, সোশ্যাল মিডিয়ার উপরে অতি আসক্তি কিংবা একটার পর একটা ভিডিও দেখা থেকে নিজেকে আটকে রাখতে পারেন না, এই অংশ পড়ার পর আপনার কাছে তা স্পষ্ট হবে। দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো সমস্যা নিয়ে। আমরা দেখব আজকের দিনে ডোপামিন কিভাবে সমস্যা হয়ে গেল। এই অংশে আপনি আবিষ্কার করবেন কিভাবে ডোপামিন ট্রান্সমিটার ছিনতাই হয়ে যায় এবং বড় বাধার সৃষ্টি করতে পারে। তৃতীয় পার্টে আমরা কথা বলবো ডিটক্সের উপকারিতা নিয়ে, যে কারণে ডিটক্স উপকারী এবং সবগুলো কারণ পুনর্মূল্যায়ন করে দেখব। ডোপামিনের ব্যাপারে কিছু প্রচলিত ভুল ধারণা নিয়েও আমরা এখানে আলোচনা করব। চতুর্থ পার্টে সফল ডিটক্সের জন্য 3টি স্টেপ মেথড নিয়ে আমরা কথা বলবো। 3টি সহজ ধাপের মাধ্যমে কিভাবে কার্যকর ডোপামিন ডিটক্স কাজে লাগাবেন সেটা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করব। পঞ্চম পার্ট, এখানে আমরা কথা বলবো কাজ সম্পন্ন করা, এর মানে যেভাবে গড়িমসি করা থেকে আপনি মুক্তি পাবেন। আমাদের চেষ্টা থাকবে আপনাকে কাজে ফিরিয়ে আনার। এই অংশে আপনি শিখবেন কিভাবে আপনার পুরো দিনের প্ল্যান সাজাবেন এবং বিক্ষেপকারী উপাদান থেকে মুক্ত থেকে কাজে ফোকাস হতে পারবেন। সর্বশেষ ষষ্ঠ পার্ট, এখানে আমরা কথা বলবো কিভাবে ডোপামিনের ক্ষরণ এড়িয়ে চলা যায়। আমরা কিছু সহজ উপায় এবং টেকনিকের কথা বলবো যেটা আপনাকে অতিরিক্ত উদ্দীপনা থেকে সরিয়ে দীর্ঘ সময় ধরে মূল কাজে ফোকাস রাখতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। পার্ট 1, ডোপামিন কি এবং এটি কিভাবে কাজ করে। আপনি আগেও ডোপামিনের নাম শুনে থাকতে পারেন এবং এর ব্যাপারে একটা আবছা ধারণা আপনার থাকাও অস্বাভাবিক নয়। এই অংশে আমরা বিস্তারিতভাবে ডোপামিনের ব্যাপারে কথা বলবো। ডোপামিন এক ধরনের নিউরোট্রান্সমিটার, অর্থাৎ মস্তিষ্ক থেকে বের হওয়া এক বিশেষ বস্তু। যখন কেউ যৌন সম্পর্ক স্থাপন করে অথবা সুস্বাদু খাবার খায় তখন এই ডোপামিনের ক্ষরণ হয়। উত্তেজনাকর পুরস্কার পাবার প্রত্যাশা ডোপামিনই তৈরি করে আমাদেরকে কাজ করতে উদ্বুদ্ধ করে। এটাকে বলা যায় এক ধরনের শক্তি যেটা আমাদেরকে কাজ করায়। বলা যায় এটা একটা অতি দরকারি নিউরোট্রান্সমিটার যেটা আমাদেরকে টিকে থাকতে এবং আমাদের সন্তান উৎপাদনের ধারা বজায় রাখতে সহায়তা করে। খুব সম্ভবত আপনি আজকে যে টিকে আছি সেটার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ডোপামিন। অন্যদিকে অনেকে ধারণা করে ডোপামিন আসলে আনন্দদায়ী কোনো কেমিক্যাল নয়। এটা শুধুমাত্র কোনো ঘটনার জন্য ডোপামিনের ক্ষরণ মানেই আমরা যে এটার জন্য আনন্দ পাই, ব্যাপারটা এমন নয়। বস্তুত যদি আপনি গভীরভাবে দেখেন, আপনার খেয়াল হবে যখন আপনি আশাতীত ফলাফল পেয়ে যাবেন আপনার সহসা নিজেকে খালি আর অপূর্ণ বলে মনে হবে। আসল সত্য হচ্ছে আপনি যে পূর্ণতার পেছনে ছুটছেন কোনো পরিমাণ উদ্দীপনাই সেটার জন্য যথেষ্ট নয়। যদিও আমাদের অধিকাংশই সার্বক্ষণিকভাবে উদ্দীপ্ত থাকি এবং অন্য কোনো উৎস খুঁজতে থাকি যেটা ডোপামিনের নিঃসরণ ঘটাতে পারে, আমাদের মনে হতে পারে আমরা আরও বেশি চাই এবং এর কারণে আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না। যত আমরা স্টিমুলেশন বা উদ্দীপনার পেছনে ছুটি তত এই ব্যাপারটা খারাপ হতে থাকে। এখন আপনি আপনার নিজের জীবনের দিকে তাকান। আপনি কিসে আসক্ত? আপনার জীবনে কোনটা কাম্য? আপনার স্টিমুলেশনের প্রধান উদ্দেশ্য কি? এর উৎসটাই বা কি? এসব জিনিস আপনাকে কি সুখী করতে পারছে? এই প্রশ্নগুলো যদি আপনি বিবেচনা করেন, আপনি দেখবেন কিছু অতি উদ্দীপক কাজ যেমন ভিডিও গেম খেলা, সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিমজ্জিত রাখা অথবা ইমেইল দেখা ইত্যাদি আপনাকে অনেক আসক্ত করে রেখেছে। যখন আপনি এসব কাজ করতে থাকবেন তখন আপনি আত্মনিয়ন্ত্রণ হারাতে থাকবেন। আপনি আরও বেশি উদ্দীপনা তথা স্টিমুলেশন চাইবেন। যদি এসব কিছুই আপনাকে আসল আনন্দ অথবা সন্তুষ্টি দিতে পারবে না, তবুও আপনি এই কাজগুলো ক্রমাগত করতে থাকবেন। আদতে আপনার পরবর্তী ডোপামিন নিঃসরণের রসদ দরকার, তাই নয় কি? এরকম উদ্দীপনাযুক্ত পরিস্থিতিতে যেসব কাজে অতিরিক্ত মনোনিবেশ করা দরকার সেসব কাজ করা কঠিনতর হয়ে পড়ে। ফলশ্রুতিতে আপনি গড়িমসি করা শুরু করেন। আপনার যে বই লেখা শুরু করার পরিকল্পনা ছিল আপনি তা পেছাতে থাকবেন। যে নতুন উদ্যোগ আপনার নেবার কথা ছিল আপনি তা সরিয়ে রাখবেন, অথবা আপনার দায়িত্বপ্রাপ্ত আসল প্রজেক্টকে আপনি পিছিয়ে দেবেন। মূল কথায় বিবর্তনের প্রেক্ষাপট বিবেচনা করলে নিজের প্রজাতির সংখ্যা বৃদ্ধি অথবা নিজের টিকে থাকা তাগিদে যেসব কাজ আপনাকে পুরস্কৃত করবার অনুভূতি দেবে, ডোপামিনের ভূমিকা আপনাকে সেসব কাজের জন্য প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাওয়া। এটাই আসলে ডোপামিনের মূল কাজ। দুর্ভাগ্যবশত আজকের দুনিয়ায় এই পদ্ধতি ছিনতাই করা হয়েছে। ফলশ্রুতিতে অনেক অনিচ্ছাকৃত পরিণতি সৃষ্টি হচ্ছে, যেসব নিয়ে আমরা পরবর্তী সেকশনে আলোচনা করব। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। আপনি কোন সব বিষয়ে আসক্ত? স্টিমুলেশন তথা
আপনার উদ্দীপনার মূল উৎসগুলো কি কি? এসব কি আপনাকে আসলেই সুখী করে? ভাবুন। পার্ট 2, সমস্যা। বিবর্তন অনুযায়ী ডোপামিন যে ভূমিকা রাখে তা আমরা আগের অংশে শুনলাম। এই অংশে আমরা শুনব এই নিউরোট্রান্সমিটার কেন ছিনতাই হয়ে যাচ্ছে। পাশাপাশি আজকের সমাজে ডোপামিনের এই ফাঁদ থেকে সুরক্ষা পাওয়ার জন্য আপনি যা যা করতে পারেন আমরা সেসব নিয়েও কথা বলবো। নিউরোট্রান্সমিটার আমার আরও চাই। ডোপামিনকে আপনি এমন একটা অণু ভেবে নিতে পারেন যেটা আপনার আরও পেতে ইচ্ছে করবে। এর কারণ, যেসব পরিবেশ বা কাজ আপনার মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ ঘটায়, আপনি চাইবেন পরবর্তী নিঃসরণ কখন ঘটবে। বস্তুত এই যে নিজের মাঝে ডোপামিনের ক্ষরণ ঘটানোর কৌশল আরও অনেক আসক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। মাদকাসক্ত মানুষেরা মাদক গ্রহণ বা মদ সেবনের মাধ্যমে ক্রমাগত ডোপামিনের নিঃসরণ ঘটাতে থাকে। এতে আসলে তাদের এইসব উদ্দীপকের প্রতি টলারেন্স বা সহ্য ক্ষমতা বাড়তে থাকে। ফলস্বরূপ আগের মতো অভিজ্ঞতা বা স্বাদ পেতে তাদের বেশি উদ্দীপনা বা মাদকের দরকার হয়। যাই হোক, আসক্তি কেবলমাত্র মাদক বা মদের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যি বলতে অনেক কাজে আসক্তি ঘটাতে পারে, যেমন জুয়া, সেক্স, শপিং, স্মৃতি রোমন্থন, ভিডিও গেম, অনুশীলন, কাজ। এর মাঝে আপনার আসক্তি কোনটা? বর্তমানে আপনি কি কোনো কিছুতে আসক্ত? যদি সারাদিনে এমন একটি কাজ থাকে যেটা ছাড়া আপনি থাকতে পারেন না, তার মানে দাঁড়ায় আপনি সেই কাজে কিছুটা হলেও আসক্ত। সৌভাগ্যক্রমে আমরা কিছু পরেই দেখতে পাবো আমাদের প্রতিদিন যেসব স্টিমুলেশন বা উদ্দীপনা পাই সেসবের পরিমাণ কমানোর অনেক রাস্তা আছে। এবং যদি আমরা এসব উদ্দীপকের মুখোমুখি হওয়া কমাতে পারি, প্রাকৃতিকভাবেই আমাদের ফোকাস বাড়বে এবং উৎপাদনশীলতাও বেড়ে যাবে। এখন চলুন দেখি আমাদের এই দুনিয়ায় কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনতাই করা হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আবার কিভাবে নির্দিষ্ট কাজের মাধ্যমে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারবেন। চলুন ব্যাপারটা দেখে আসি। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে একটা পূর্বের অভিজ্ঞতা লিখুন। এমন একটা অভিজ্ঞতা যেখানে আপনার কোনো একটা কাজ ছিল এবং সেই কাজটি থেকে আপনি সারাটা দিন দূরে থাকতে পারেননি। একটা খাতা কলম নিয়ে সেটা দ্রুত করে লিখে ফেলুন। আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার ছিনতাই হয়ে যাচ্ছে। আপনার ফোকাস আপনার একটি দুষ্প্রাপ্য সম্পদ, যে কারণে বিপণন ব্যবসায়ীরা আপনার মনোযোগ আকর্ষণের জন্য শত শত কোটি ডলার খরচ করতেও পিছপা হচ্ছে না। আপনাকে ধরে রাখতে অসংখ্য অ্যাপ সেভাবেই ডিজাইন করা হচ্ছে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো জানে আপনি যত সময় তাদের প্ল্যাটফর্মে ব্যয় করবেন, বিজ্ঞাপনের মাধ্যমে তাদের তত বেশি টাকা আয় হবে। বস্তুত তাদের সবচেয়ে আধুনিক আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার। ভেবে দেখুন তো, কতবার আপনি শুধু মোবাইলের স্ক্রিনে নোটিফিকেশন ভেসে উঠতে দেখে কোনো একটা অ্যাপ খুলেছেন এবং অবচেতনভাবে আপনি কতটা সময় নষ্ট করেছেন। এটি যদি বছরের শত শত ঘন্টার বেশিও হয় তাও আমি অবাক হব না। আর ধন্যবাদ দেই সেই সব অত্যাধুনিক অ্যালগোরিদম অথবা গাণিতিক যুক্তিকে, যা ব্যবহার করে কোম্পানিগুলো আমাদেরকে আগের চেয়ে আরও ভালোভাবে ধরে রেখেছে। যে কোনো স্বাভাবিক বইয়ের দোকানের চেয়ে অ্যামাজনের বই সুপারিশ করার পদ্ধতি বেশ নিখুঁত এবং বিস্তৃত। একইভাবে ইউটিউবের সাজেশনগুলো ব্যাপকভাবে কাস্টমাইজড। ফেসবুক ব্যবহারকারীদের উপরে গবেষণা করে বানানো অ্যালগোরিদম নিশ্চিতভাবে আপনাকে অবাক করবে। উদাহরণস্বরূপ এই পরীক্ষাটা চালিয়ে দেখতে পারেন। আপনার ফেসবুকে নিউজ ফিডে যান, কিছু একই বিষয়ের উপরে ভিডিও দেখুন এবং দেখুন এরপরে কি হয়। আমি একদিন বাস্কেটবলের উপর একটা ভিডিও দেখছিলাম, সাথে সাথেই আমি আরেকটা ভিডিও দেখার সুপারিশ পেলাম, সেটাও দেখে ফেললাম। এরপরে আরেকটা দেখলাম, এভাবে চলতেই থাকলো। এখন এই অত্যাধুনিক অ্যালগোরিদমের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। ইতিবাচকভাবে বললে আপনি আসলে কি দেখতে চান তা খুঁজে বের করা সহজ। নেতিবাচকভাবে বললে এটা আপনাকে কখনো শেষ না হওয়া লুপ বা প্যাচের মধ্যে ফেলে দেবে এবং এর ফলে একটার পর একটা ভিডিও দেখতে থাকবেন আপনি। এর অর্থে তথ্য খোঁজা বা ভালোবাসার মানুষের সাথে যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহারের পরিবর্তে এই ইন্টারনেটই আপনাকে ব্যবহার করতে থাকে। এর মাধ্যমে এটা আপনার ফোকাস বা মনোযোগ ছিনতাই করে এবং আপনাকে অনুৎপাদনশীল বানায়। পরিণামে আপনার মাঝে ভর করে অস্থিরতা। আপনার মস্তিষ্ক যে ছিনতাই হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এই নোটিফিকেশন। যখন আপনি কোনো নোটিফিকেশন দেখেন, কোনো পুরস্কার পাওয়ার আশার মতো আপনি সেটা খতিয়ে দেখতে যান আর ক্লিক করেন। এই ব্যাপারটা আপনার মস্তিষ্কে ডোপামিনের ক্ষরণ ঘটায়। যাই হোক, এটা আপনাকে আনন্দিত করে না বা সন্তুষ্ট করতে পারে না।
বেশিক্ষণের জন্য তো নয়। মনে রাখবেন, ডোপামিন কোনো আনন্দের রসায়ন নয়, এটা কেবল একটা নিউরোট্রান্সমিটার। যখন কেউ কোনো আনন্দ পাবার আশায় বসে থাকে তখন এটা কার্যকর হয় এবং এই আনন্দ সাময়িক। আরও কিছু উদাহরণ দেই যেখানে আপনি দেখবেন আপনার এই নিউরোট্রান্সমিটারকে কিভাবে ছিনতাই করা হচ্ছে। যখন আপনি আপনার মেইল চেক করেন, আপনার তখন একটা পুরস্কার পাবার মতো অনুভূতি জন্মায়। আপনি আশায় থাকেন কোনো আনন্দের সংবাদের অথবা কোনো বন্ধুর কাছ থেকে কোনো মেসেজের। যখন আপনি কোনো পরিসংখ্যান দেখেন, কোনো ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, কোনো ওয়েবসাইটের ট্রাফিক পরিসংখ্যান, আপনি আশা করতে থাকেন দারুণ কোনো একটা সংখ্যা দেখতে পাবেন। এই অনিশ্চয়তার ব্যাপারটা আপনার কাছে উত্তেজনাকর বলে মনে হয়। আপনি যখন ইউটিউব দেখেন, আপনি আশা করেন মজার কোনো ভিডিও দেখবেন। যখন আপনি সামাজিক যোগাযোগের মাধ্যম দেখেন, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাঝে, আপনি আশা করেন কোনো পুরস্কারের মতো অনুভূতি দেয় এমন কিছু, যেমন আপনার পোস্টে লাইক, কমেন্ট বা আপনার বন্ধুর কাছ থেকে কোনো মেসেজের অথবা মজার কোনো বিষয়ের। যে কাজগুলোর কথা বললাম, এগুলোর কোনো একটি কাজে যদি আপনি নিমজ্জ থাকেন, আপনি অতিরিক্ত উদ্দীপনা বা বিক্ষিপ্ত হবার ঝুঁকির মাঝে থাকবেন। পরিণামে আপনার মনোযোগ বা ফোকাস করার ক্ষমতা আপনি হারাতে থাকবেন। যারা কিছুদিন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া থেকে সরে থাকতে পারে তারা বুঝতে পারেন এসব কী পরিমাণে সময় নষ্ট করে বা ফোকাস নষ্ট করে। আপনার কি মনে হয় আপনি কিভাবে নিজের ডোপামিনের নিউরোট্রান্সমিটারকে ছিনতাই হতে দিচ্ছেন? চিন্তা করুন। খাবারের ক্ষুধা। খাবারের সন্ধানে শিকার করতে বের হওয়া আমাদেরকে তৎপর করে তোলার অন্যতম চালিকা শক্তি ছিল। ক্ষুধা তার পাশাপাশি খাবারকে পুরস্কার হিসেবে পাওয়া আমাদের কাজ করতে উৎসাহিত করত। পুষ্টিকর, সুস্বাদু এবং বিশেষ করে চিনিযুক্ত খাবার আমাদেরকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। পোস্টেম এবং জার্মানির ইনস্টিটিউশন অফ হিউম্যান নিউট্রিশনের অধ্যাপক সুজান ক্লজের মতে মিষ্টি খাবারের প্রতি আমাদের এই আকর্ষণ একেবারেই সহজাত। চিনি ডোপামিনের ক্ষরণ ঘটায় আর আমাদেরকে ভালো অনুভব করায়। তিনি লিখেছেন, গবেষণায় দেখা গেছে চিনি এবং ফ্যাটের সমন্বয় মস্তিষ্কের পুরস্কারজনিত কার্যক্রমকে উদ্দীপ্ত করে তোলে। কাজেই আমরা যে প্রতিদিনের সুগার এবং ফ্যাট খাবার গ্রহণ করতে পছন্দ করি, এটা অবাক হওয়ার মতো কোনো ব্যাপার নয়। যাই হোক, আজকাল আমরা বিভিন্ন ধরনের পরিবেশে বসবাস করি। যদিও আমাদের এখনও খাদ্যের দরকার হয়, কিন্তু আমাদের পূর্বপুরুষেরা খাবারের সন্ধানে বের হবার জন্য যে তাগিদ অনুভব করতেন, এখন এই যুগে তা অবান্তর। আমরা খুব সহজেই আমাদের পাশের সুপারমার্কেট বা বাজার থেকে যা দরকার তা কিনে নিতে পারি। এটার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার পড়ে না। আমাদের অধিকাংশের জন্যই যথেষ্ট খাবার রয়েছে, কিন্তু আমাদের জৈবিক নিয়ম পূর্বপুরুষদের মতো রয়ে গেছে। সমৃদ্ধ কোনো খাবার সামনে দেখলে এই খাবার পুরস্কার হিসেবে পাওয়ার আনন্দ বা প্রত্যাশা আমাদের মাঝখানে জেগে ওঠে। ঠিক এখানটাতেই ফুড ইন্ডাস্ট্রি বা খাদ্যের শিল্প এগিয়ে আসে। এই শিল্পে বিপণনকারীরা দেদারসে খরচ করে যেন আমরা তাদের পণ্য কিনি। তারা এটা আবিষ্কার করে বের করেছে যে কোনো খাবারে চিনি মেশালে তা খাবারকে সুস্বাদু করার পাশাপাশি আকর্ষণ জাগাতে সক্ষম। এই কারণে যে কোনো প্রক্রিয়াজাত খাবারের উপাদান দেখলে আপনি সেখানে চিনির উপস্থিতি খুঁজে পাবেন। যাই হোক, চিনি কতটুকু আসক্তিকর এটা নিয়ে বিতর্ক আছে। আপনি কোথাও বলতে পারেন এটা কোকেনের মতো আসক্তিকর। আসলে ব্যাপারটা এমন নয়। সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের অধ্যাপক রবার্ট লাস্টিং জানান, চিনি আসক্তিকর, কিন্তু এটা বড়জোর নিকোটিনের সমান, হেরোইনের মতো নয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটির সাইকিয়াট্রিস্ট জিয়াউদ্দিন বলেন, মস্তিষ্কের পুরস্কার সিস্টেম আর যে সার্কিট আমাদের খাদ্য ব্যবহারের নিয়ন্ত্রণ করে সেটা মাদক গ্রহণের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করে। কিন্তু চিনির বদলে মাদক এই সিস্টেমটা ছিনতাই করে আর স্বাভাবিক নিয়ন্ত্রণ বন্ধ করে দেয়। কিংস কলেজ লন্ডনের পুষ্টি এবং খাদ্যাভ্যাস বিভাগের ইমেরিটাস অধ্যাপক টম স্যান্ডার্স জানান, চিনি মাদকের মতো আসক্তিকর এটা অযৌক্তিক। তিনি আরও বলেন, এটা সত্য যে মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আকর্ষণ একটা অভ্যাস গড়ে তুলতে পারে, কিন্তু এটা কোকেন বা আফিমের মতো আসক্তিকর নয়। যখন কেউ চিনি বন্ধ করে দেয় তখন এসব ড্রাগ বন্ধ করলে যে লক্ষণ দেখা যায় তেমনটা ঘটে না। উপসংহারে বলা যায়, চিনি এবং চর্বির প্রতি মানুষের আকর্ষণ সহজাত এবং স্বাভাবিক। আমরা এটার প্রতি আসক্ত না হলেও নিজের তাগিদেই বিশেষ করে চিনির উপরে নির্ভরশীলতা কমানো দরকার। ডোপামিন এবং এর সার্বক্ষণিক উদ্দীপনা আপনার দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতাকে নষ্ট করতে পারে। গবেষণায় দেখা যায়, সাফল্য নিয়ে যারা ভবিষ্যৎবাণী করতে সক্ষম তারা আসলে দীর্ঘস্থায়ী চিন্তা করেন। যেসব মানুষ তারা ভবিষ্যতে কোথায় নিজেকে দেখতে চান এসব নিয়েই বারবার চিন্তা করেন, তারা বর্তমানেই ভালো সিদ্ধান্ত নিতে পারেন। তাদের প্রবণতা থাকে অন্যদের চেয়ে বেশি স্বাস্থ্যকর খাবার গ্রহণের, প্রোডাক্টিভ কাজ করার এবং টাকা সঞ্চয় ও বিনিয়োগ করার। সাফল্য নিয়ে ব্যাপক গবেষণা শেষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড সিদ্ধান্তে আসেন,
অর্থনৈতিক এবং ব্যক্তিগত সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গি। তিনি এই দীর্ঘস্থায়ীকে এভাবে সংজ্ঞায়িত করেন যে এটা একটি ব্যক্তির সামর্থ্য যে ভবিষ্যতের অনেক বছরের কথা চিন্তা করে এবং বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আজকের যুগে দীর্ঘস্থায়ী লক্ষ্যের জন্য মনোযোগী হওয়া কোনো সহজ কৃতিত্ব নয়। অনেক বাহ্যিক ব্যাপার আছে যা আমাদের স্বল্প সময়ের চিন্তার জন্য বাধ্য করে এবং অল্পতেই পরিতৃপ্ত করে ফেলে। যদিও আমরা জানি আমাদের কি করতে হবে, তবু আমরা ব্যর্থ হই। যেমন আমাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে জানা সত্ত্বেও অনিয়ন্ত্রিতভাবে আমরা মিষ্টি অথবা চিনিযুক্ত পানীয় খেয়ে ফেলি। আমাদের পড়তে হবে জানা সত্ত্বেও আমরা আরেকটা নেটফ্লিক্সের সিরিজ দেখার নামে গড়িমসি করি। আমরা জানি এক্সারসাইজ করলে আমাদের কি উপকার হবে, এর বদলে আমরা বসে থাকতে অথবা সোশ্যাল মিডিয়াতে বন্ধুর সাথে চ্যাট করতে পছন্দ করি। আমার দৃঢ় বিশ্বাস এই সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট সামগ্রিকভাবে আমাদের দীর্ঘস্থায়ী চিন্তা করার ক্ষমতা এবং আমাদের সামনে থাকা কাজের উপরে ফোকাস করার যে ক্ষমতা, উভয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটা বিস্ময়কর নয় যে অ্যাপলের সিইও স্টিভ জবস তার বাচ্চাদের ফোন বা ট্যাবলেট ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন। যদিও তার ব্যবসা ছিল লক্ষ লক্ষ গ্রাহকের কাছে এসব জিনিস বিক্রয় করা, তবুও সে তার বাসায় এই নিয়ম চালু করেছিলেন। ফেসবুকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ কোটিপতি বিনিয়োগকারী চামাত পালিহাপিটিয়া মতামত দেন যে আমাদের মস্তিষ্ক নতুন করে দীর্ঘস্থায়ী চিন্তায় ফোকাস আনার জন্য অভ্যস্ত করতে হবে। এটার জন্য প্রথমেই আমাদের ফোন থেকে সোশ্যাল মিডিয়ার অ্যাপ মুছে ফেলতে হবে। তার ভাষায় এইসব অ্যাপ আমাদের মাথাকে অনেক দ্রুত প্রতিক্রিয়া পাওয়ার জন্য অভ্যস্ত করে ফেলে। লাইক, কমেন্ট, মেসেজের রিপ্লাই এসবের মতো সার্বক্ষণিক ফিডব্যাক পেতে পেতে আমরা আশা করি আমরা যেটাই করি না কেন দ্রুত তার ফল পাব। এই অনুভূতির কারণে দ্রুত ধনী হওয়ার মতো বিজ্ঞাপনগুলো আমাদেরকে চাঙ্গা করে তোলে, আর সচেতনভাবেই আমরা এর পক্ষপাত করি। যেমন আমরা শুধু ধনীদের কথা শুনি, সবচেয়ে সফল ইউটিউবারের কথা শুনি, কিন্তু যে ব্যর্থ হয়েছে তার কথা কখনোই শুনি না। বেশি বেশি স্টিমুলেশনের চাহিদার কারণে আমাদের ফোকাস স্বল্প সময়ের জন্য প্রস্তুত হয়, আমাদের দৃষ্টিভঙ্গিরও বিকৃতি ঘটে। এসব কারণে আমাদের একটা ভুল মানসিক কাঠামো দাঁড়ায়, যেমন সাফল্য সহজে আরও দ্রুত আসা উচিত, অথবা আমার টাকা জমাতে অথবা ওজন কমাতে কঠোর পরিশ্রমের কোনো দরকার নেই। আদতে এসব ভ্রান্ত ধারণা আমাদের বাস্তব দর্শন এবং সময়ের দৃষ্টিভঙ্গিকে নষ্ট করে। রাতারাতি সাফল্য পাওয়া মানুষদের দেখে আমাদের হিংসা হতে পারে, বিখ্যাত ইউটিউবারদের উপর আমাদের বিরক্তি ধরে যেতে পারে। আমরা নিজেদের সামর্থ্যকে অপর্যাপ্ত ভাবতে শুরু করি। এসব আমাদেরকে ভাবাই হয়তো আমি যথেষ্ট ভালো নই, স্মার্ট নই, শৃঙ্খলাবদ্ধ নই। আমরা ভাবি এই ঘাটতি পূরণের জন্য আমাকে আরও তাড়াহুড়া করতে হবে, না হলে আমি সুযোগ হারাবো। আমাকে সেই গোপন রহস্য খুঁজে বের করতে হবে যা আমাকে সফল বানাবে। আর এই উগ্র প্রতিযোগিতায় আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভুলে যাই সেটা হচ্ছে ধৈর্য। সারাদিন মোটিভেশন ভিডিও দেখা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে করা কাজ আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। শান্ত থেকে আপনার সামনে যে কাজ আছে সেটার উপরে ফোকাস করুন, তাহলেই আপনি লক্ষ্যে যেতে পারবেন। ব্যাপার হচ্ছে আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য অবশ্যই আপনার মনোযোগের উপরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি মস্তিষ্ককে দীর্ঘস্থায়ী জিনিসে ফোকাস করার জন্য ব্যবহার করা শিখতে হবে। এটা করার জন্য অতি উচ্চমাত্রার উদ্দীপক কাজকর্ম থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। এখানে দীর্ঘস্থায়ী চিন্তার একটা আদর্শ চিত্র দেখাচ্ছি। পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানির নাম অ্যামাজন। এটি প্রতিষ্ঠিত হয় 1994 সালে, কিন্তু প্রথমবারের মতো লাভজনক বছর হবার জন্য এটিকে অপেক্ষা করতে হয় 2003 সাল পর্যন্ত। এই বছর অ্যামাজনের মোট লাভ হয় $35 মিলিয়ন, ঠিক আগের বছর যেটি লোকসান করেছিল $149 মিলিয়ন। এখন এর প্রতিষ্ঠাতা জেফ বেজোস হয়তো অনেক আগে লাভ করতে পারতেন, কিন্তু এর পরিবর্তে তিনি এই প্রতিষ্ঠানকে একটা শক্ত ভিত্তি দিতে পুনরায় বিনিয়োগ করেন, যেন দশকের পর দশক এটি টিকে থাকে। আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এমন কাজ করতে আমি উৎসাহ দিতে চাই। সাফল্যের ভিত্তিতে একটার পর একটা ইট গাঁথুন, এমনভাবে ভিত বানান যেন কোনো বাধা বা বিপত্তিতে এটা ধসে না পড়ে। মনে রাখবেন, দীর্ঘস্থায়ী চিন্তাভাবনাই আপনার লক্ষ্য অর্জনের গোপন রহস্য। সাফল্য আজ অথবা কালকেই আসবে না, আপনাকে ধৈর্য ধরার সাথে সাথে ধারাবাহিক হবার কৌশল আয়ত্ত করতে হবে। এটার জন্য যেসব আপনার মনোযোগের বিক্ষেপ ঘটায় সেসবকে দূরে সরিয়ে ফেলতে হবে।
দীর্ঘস্থায়ী কোনো সম্ভাবনার চিত্র মনে আঁকতে যেসব বাহ্যিক উদ্দীপনা আপনার ফোকাসকে সরিয়ে দেয় সেসবকে দূরে সরিয়ে ফেলুন। এরপর দেখবেন আপনি আগামী বছরগুলোয় নিজেকে যেমন দেখতে চান তা পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যাবে। মোদ্দা কথা, আজকের সমাজ অনেক দিক থেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে ছিনতাই করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে এই ডিজাইন আপনার ভালোর জন্য করা হয়নি, বরং যত রকম কার্যকরভাবে আপনার মানিব্যাগ খালি করা যায় সেভাবে এসব ডিজাইন করা হয়েছে। যাই হোক, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা নাটকীয়ভাবে আপনার মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতাকে কমিয়ে দেয়, আপনাকে অস্থির চিত্ত করে নিজের সম্পর্কে খারাপ লাগা কাজ করায়, আপনার জীবন এবং এর আশেপাশের মানুষদের উপর ইতিবাচক প্রভাব ফেলার কাজটি এই অতি উদ্দীপক জিনিসগুলো কঠিনতর করে ফেলে। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে নিচের কাজগুলো যত সুনির্দিষ্টভাবে করা যায় করে ফেলুন। আমার মস্তিষ্কে ছিনতাই ঘটে যখন আপনি অতিরিক্ত উদ্দীপনার মাঝে থাকেন। গড়িমসি করার অনেক কারণ থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি অতিরিক্ত উদ্দীপনা আমাদের চোখ এড়িয়ে যায়। শান্ত এবং ফোকাস থাকলে আপনার জন্য মূল কাজ করা অনেক সহজ হয়ে যায়। আপনার আসল লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া আপনাকে উদ্বেলিত করতে পারে, কিন্তু আপনি শান্ত এবং ফোকাস না থাকলে সমস্যা দানা বাঁধতে থাকে। সারাদিন আপনি তাড়াহুড়া করতে থাকেন, একটা কাজ থেকে আরেকটা কাজ করতে থাকেন। একটা হুইলের মাঝখানে ইঁদুর যেভাবে দৌড়াতে থাকে আপনিও তেমন করতে থাকেন। আপনি আপনার কাজ শেষ করতে পারেন না, বিভিন্ন বাধা আপনার ফোকাসকে নষ্ট করতে থাকে। আপনি ইমেল দেখে, সোশ্যাল মিডিয়া দেখে অথবা শিক্ষামূলক ভিডিও দেখে সময় নষ্ট করতে থাকেন। এর শুরু হয় আপনি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আপনার ফোন হাতে নেবার সময় থেকে। এরপরে এটা অগ্রসর হয় আপনি ইমেল দেখতে থাকেন, কিন্তু সেটা সেখানেই থামে না। এরপর অল্প সময়ের জন্য আপনি সোশ্যাল মিডিয়া থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নেন। এর মাঝেই ইমেইল, নোটিফিকেশন, লাইক এসব আপনার মস্তিষ্কে ডোপামিনের ক্ষরণ ঘটাতে থাকে এবং আপনি উদ্দীপ্ত হতে থাকেন। এখন আপনি আপনার স্টিমুলেশনের ডোজ পেয়ে গেছেন, আপনি কাজ শুরু করতে পারেন, তাই তো? কিন্তু এরপর কি হয়? যখন আপনি আপনার ডেস্কে গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে বসেন তখন কি আপনি সেটা সহজে করতে পারেন, নাকি কাজ ছাড়া বাকি সব কিছু আপনার ভালো লাগতে থাকে? আদতে আপনি নিজেকে বলতে থাকেন এই কাজটা আপনি কিছু পরে করলেও পারবেন। হয়তো আপনার আরেক কাপ কফি খেতে ইচ্ছে করবে অথবা ইমেইলে জবাব দেবার কথা মনে হবে। আপনার মনে হবে কাজ অপেক্ষা করুক। ফলে আপনি ইঁদুরের হ্যামস্টার হুইলে চড়ে বসবেন, আরও স্টিমুলেশন পাবেন যেটা ঘন্টা এমনকি দিনব্যাপী চলতে থাকবে। উপরে ঘটনার সাথে নিজেকে মেলাতে পারছেন কি? অতিরিক্ত স্টিমুলেশন জনিত সমস্যা। যখন আপনি স্টিমুলেশন বা উদ্দীপনাময় কাজ করতে থাকবেন আপনার ব্রেইন আরও স্টিমুলেশন চাইবে। আপনার স্টিমুলেশন লেভেল যত বাড়বে আপনার স্বাভাবিক কাজ তত নিরস এবং বিরক্তিকর বলে মনে হবে। নিজেকে প্রশ্ন করতে থাকবেন, কেন বইয়ের কাজ করব, কেন রিপোর্ট লিখব অথবা মার্কেটিংয়ের প্ল্যান করব যেখানে আমি এর চেয়ে অনেক অনেক মজার কাজ করতে পারি। আপনার বর্তমান উচ্চমাত্রার স্টিমুলেশন এবং আপনার কাজের কম মাত্রার স্টিমুলেশন এর এই ফারাকই আপনার মাঝে এই গড়িমসির ভাবটা নিয়ে আসবে। চিত্রটা এরূপ হবে, ধরুন আপনি একটা ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের স্টিমুলেশন বা উদ্দীপনায় আছেন। আপনার আসলে কাজ করার জন্য যে স্টিমুলেশনের দরকার সেটার সাথে এটা সমাপতিত নয়। যেমন একজন লেখক হিসেবে আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লেখালেখি করা, কিন্তু আমি যত দ্রুত আমার ইমেইল দেখা, ইউটিউবে ঢোকা অথবা কতটা বিক্রি হচ্ছে এসব দেখা শুরু করি, বিক্ষিপ্ততা এমন এক ঘূর্ণিজালে আমাকে জড়িয়ে ধরে যে সেখান থেকে আমি আর পালাতে পারি না। আমার স্টিমুলেশনের মাত্রা বাড়ার সাথে সাথে লেখালেখি আমার জন্য নিরস এবং কল্পনাতে চ্যালেঞ্জিং কাজ হয়ে যায়। এখন মূল প্রশ্ন, আমরা কি করতে পারি? কিভাবে আমাদের স্টিমুলেশন কমিয়ে ফেলবো যেন আমাদের আসল কাজ করতে আমাদের মজা লাগবে আর আমাদের মাঝে এটার জন্য একটা উদ্দীপনা কাজ করবে? এটা আমরা পরবর্তী সেশনে বলতে যাচ্ছি। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে সুনির্দিষ্ট ডিস্ট্রাকশন প্যাটার্ন যেসব আপনার মাঝে অতিরিক্ত স্টিমুলেশন ঘটায় তা লিখে ফেলুন। যেমন এটা হতে পারে ফেসবুক দেখা, নিউজ ফিডে ভিডিও দেখা, ইমেল চেক করা অথবা পত্রিকা পড়া। স্টিমুলেশন ফাঁদ। আপনি অতিরিক্ত স্টিমুলেশনের বলয়ে ঢোকা মাত্র আপনার মন আপনার সাথে কৌশলে প্রলুব্ধ হতে চাইবে এই খাদের মাঝখানে আপনাকে আটকে রাখতে। এর বদলে আরও স্টিমুলেশন পাওয়ার জন্য অন্য কিছু খুঁজবে। সর্বোপরি আমাদের জন্য তো জীবন উপভোগ করতে হবে, তাই না? এই সেকশনে চলুন দেখে আসা যাক কোন 4টি কৌশলে মস্তিষ্ক আপনাকে অতিরিক্ত স্টিমুলেশনে রাখতে চায়। কৌশল 1, কাজে ফেরা সহজ। মন আপনার সাথে প্রথম যে কৌশল অবলম্বন করে তা হচ্ছে আপনাকে মনে করায় কাজে ফেরা একটা সহজ জিনিস।
এটা সত্য থেকে দূরে না হলেও বেশিরভাগ সময় ঘন্টার পর ঘন্টা আপনি কাজে ফিরতে পারেন না। দেখা যায় আপনি আপনার আসল কাজকে পরের দিনের জন্য রেখে দেন। মোদ্দা কথা, একবার অতিরিক্ত স্টিমুলেশন এসে গেলে কাজে ফেরা কঠিন। আমি অগণিতবার নিজেকে বলেছি আমি পরে লেখা শুরু করব। এটা কখনোই হতো না। যদি আপনি মনে করেন যে আপনার কাজের উপরে নিয়ন্ত্রণ আছে আর চাইলেই আপনি কাজে ফিরতে পারবেন, তাহলে আরেকবার ভাবুন। কৌশল 2, আপনি এটা পরে করতে পারবেন। মনের আরেকটা কৌশল, আপনাকে কোনো কাজ পরেও করতে পারবেন এটা বলা। এটা আপনাকে বলবে বিকেলে তোমার হাতে অনেক সময় আছে, অথবা আগামীকালও তুমি এটা করতে পারো, অথবা আগামী সপ্তাহ, অথবা আগামী মাস। যাই হোক, আপনি যদি প্রতিহত করতে না পারেন, এটা একটা অভ্যাসে পরিণত হবে। 5 বছর পরে লক্ষ্য অর্জনে যখন পিছিয়ে যাবেন, নিজের উপরে তখন রাগ হবে। কৌশল 3, উত্তেজনা এবং পরিপূর্ণতা এক জিনিস নয়। আপনি যখন উদ্দীপক কাজে ব্যস্ত থাকবেন, আপনার মন হিসাব করতে থাকবে আপনি কতটুকু মজা পাচ্ছেন। আপনার মনে হবে এটা আরও করা দরকার। এখন অন্য কিছু ভাবার দরকার নেই, শুধু উপভোগ করো, এটাই আপনার মনে হতে থাকবে। কিন্তু আপনার মন যাই বলুক না কেন, উত্তেজনা এবং পরিপূর্ণতা এক জিনিস নয়। যখন আপনার উদ্দীপনা কমে আসবে, নিজেকে নিচের প্রশ্নগুলো করুন। ইউটিউবের ভিডিও দেখে, ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করে, ইমেইল বারবার চেক করে আসলে আমি কতটা উপকৃত হচ্ছি? আমি কি অর্থপূর্ণ উপায়ে আমার সময় ব্যয় করছি? এসব কি আমার জীবনমান বাড়াতে পারছে কিনা? মনে রাখবেন, উত্তেজনা এবং পরিপূর্ণতা এক জিনিস নয়। উত্তেজনা মজাদার হতে পারে, কিন্তু এটা নিশ্চিত করুন যেন আপনার আভ্যন্তরীণ শান্তি বৃদ্ধি পায় এবং আপনার মনোযোগের মাত্রা বৃদ্ধি পায়। এটা জীবনের দীর্ঘ যাত্রায় আপনাকে পরিপূর্ণতা এনে দিতে পারে। যদি আপনি আপনার সময় কার্যকর এবং অর্থপূর্ণ উপায়ে ব্যবহার করা শিখতে চান, তাহলে আমার লেখা আরেকটি বই, মাস্টার ইওর টাইম, বইটি পড়ে ফেলুন। কৌশল 4, আপনি হাতছাড়া করছেন। 30 মিনিট পর পর ইমেইল দেখা বা নিউজ পড়ার কারণে আপনার মাঝে একটা ভ্রান্ত ধারণা জন্মাচ্ছে যে আশেপাশের পরিবেশের উপরে আপনার নিয়ন্ত্রণ আছে। আপনি কোনো গুরুত্বপূর্ণ ইমেইল অথবা ব্রেকিং নিউজ হাতছাড়া হতে দিতে চান না, তাই তো? কিন্তু আপনার আসলেই কি সব মেইলে রিপ্লাই দেওয়া দরকার পড়ে? অথবা প্রতিদিনই কি আপনার সাম্প্রতিক খবর দেখা দরকার পড়ে? এই ধরনের চিন্তা জন্ম নেয় আসলে আমি কিছু মিস করছি না তো, এই ভয় থেকে। এই ভয় আসলে আসে আপনার সংকীর্ণ চিন্তাধারা থেকে। আপনার হয়তো ধারণা জন্মেছে আপনার জন্য যেসব সুযোগ আছে তার সংখ্যা খুব সীমিত। যেমন আপনার সকল সুযোগই লুফে নেওয়া দরকার, তাই তো? কিন্তু সুযোগ সবখানেই আছে, ভবিষ্যতে আরও থাকতে পারে। তথাপি আপনি একটা খবর মিস করে গেলেন, একটা ইভেন্টে যেতে পারলেন না, অথবা আপনার প্রিয় ইউটিউবারের সর্বশেষ লাইভ ভিডিও মিস করে গেলেন। এটা স্বাভাবিক। নিশ্চিতভাবে আমি আপনার বাচ্চার জন্মদিন, ভাই অথবা বোনের বিয়েকে মিস করাকে উৎসাহ দিতে পারি না, কিন্তু অধিকাংশ ঘটনার ক্ষেত্রে এসব আসলে কিছু যায় আসে না। ব্যক্তিগতভাবে আমি খুব কমই খবর দেখি, আর যাদের চিনি না তাদের ফোন ধরি না, এবং আমি কখনোই কোনো নির্দিষ্ট ইভেন্ট মিস করলে চিন্তিত হই না, কারণ আমি জানি ভবিষ্যতে উপভোগ করার জন্য আরও অনেক ইভেন্ট আমি পাব। আপনার কি অবস্থা? আপনি কি হাতছাড়া হবার ভয়ে ভীতু? দিনের কোনো সময় আপনি যদি এ ধরনের ফাঁদে পড়ে যান, নোট করুন। সচেতনতা আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে আপনাকে মনোযোগী এবং ফোকাসড হতে সাহায্য করবে। আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে 1 থেকে 10 স্কেলে নিচের কৌশলগুলোর জন্য নিজেকে রেট করুন। 1 মানে আপনি ফাঁদে পড়ছেন না, আর 10 মানে এটা আপনার পরিস্থিতির সাথে পুরোপুরিভাবে যায়। কৌশল 1, আমার মন আমাকে বোঝায় যে কাজে ফিরে যাওয়া সহজ। কৌশল 2, আমার মন আমাকে বলে আমি পরে করতে পারবো। কৌশল 3, আমার মন আমাকে বিশ্বাস করায় যে উত্তেজনা এবং পরিপূর্ণতা লাভ একই। কৌশল 4, আমার মন আমাকে বলে সুযোগ খুবই সীমিত। পার্ট 3, ডিটক্সের উপকারিতা। বিভিন্ন ধরনের ডোপামিন ডিটক্স এবং তাদের উপকারিতা। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, আপনি কঠিন পরিশ্রম শুরু করতে পারছেন না, তার মূল কারণ অতিরিক্ত উদ্দীপনা। ইংরেজিতে যেটিকে বলে ওভার স্টিমুলেশন। এটা সমাধান হতে পারে আপনি যদি এই উদ্দীপনার মাত্রা কমাতে পারেন, আর এজন্যই ডোপামিন ডিটক্স দরকার। ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্সকে আমরা এভাবে বলতে পারি, আসল কাজ সম্পন্ন করার জন্য বা এটা মোকাবিলা করার জন্য উদ্দীপনা কমিয়ে ওভার স্টিমুলেশন প্রতিহত করার প্রক্রিয়া। কুইক ডিসক্লেমার, ডোপামিন ডিটক্স আসলে বিজ্ঞানসম্মত নয়,
কারণ এটার মানে দাঁড়াচ্ছে আপনি শরীরে অনেক বেশি ডোপামিনের ক্ষরণ করছেন। আসল সত্য হচ্ছে আপনি যখন ওভার স্টিমুলেটেড বা অতি উদ্দীপ্ত হন তখন একই পরিমাণ ডোপামিনের ক্ষরণ হতে আপনার বেশি উদ্দীপনা বা স্টিমুলেশনের দরকার পড়ে। ডোপামিন ডিটক্স স্টিমুলেশন কমিয়ে আগের প্রাকৃতিক অবস্থাকে ফিরিয়ে আনে। যখন আপনার আগের চেয়ে কম স্টিমুলেশন লাগবে তখন চ্যালেঞ্জিং, বিরক্তিকর, দুরূহ এবং সময় সাপেক্ষ কাজগুলোকে আকর্ষণীয় মনে হবে এবং মোকাবিলা করতে সহজ হবে। এখন দেখা যাক কি কি ধরনের ডোপামিন ডিটক্স আছে। এই বইয়ে আমি স্বতন্ত্র 3 ধরনের ডোপামিন ডিটক্সের কথা বলবো। 1, 48 ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স। 2, 24 ঘন্টার ডোপামিন ডিটক্স এবং 3, আংশিক ডোপামিন ডিটক্স। চলুন প্রত্যেকটা প্রক্রিয়ার ব্যাপারে গভীরভাবে আলোচনা করা যাক। 48 ঘন্টার সম্পূর্ণ ডোপামিন ডিটক্স। এটা সবচেয়ে চাহিদাজনক ডোপামিন ডিটক্সের ধরন। এর ভিত্তি খুবই সহজ এবং আপনাকে সম্পূর্ণ 48 ঘন্টার জন্য সব ধরনের বহিস্থ স্টিমুলেশন বা উদ্দীপনা থেকে দূরে থাকতে হবে। এটা করতে পারলে আপনি আপনার সামগ্রিক উদ্দীপনা সরিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারবেন। আপনি আগের চেয়ে শান্ত হবেন এবং গুরুত্বপূর্ণ কাজে ফোকাসড হতে বা মন দিতে পারবেন। সব বহিস্থ উদ্দীপনার উৎস বলতে আমি বুঝিয়েছি নিচের এই জিনিসগুলো আপনার জীবন থেকে 48 ঘন্টার জন্য সরিয়ে ফেলতে হবে। সেগুলো হচ্ছে ড্রাগ অথবা অ্যালকোহল খাওয়া, এক্সারসাইজ, ইন্টারনেট, মুভি, গান, ফোন, সোশ্যাল মিডিয়া, চিনি অথবা প্রক্রিয়াজাত করা খাবার এবং ভিডিও গেমস। এই প্রত্যেকটা কাজ একটা আরেকটার চেয়ে বেশি আপনার মাঝে উদ্দীপনা ঘটাতে পারে। এখন আপনি ভেবে অবাক হতে পারেন, এসবই যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এর বদলে আমি কি করব? এখানে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দিতে পারি। মননশীল চিন্তা নিয়ে হাঁটতে বের হওয়া, কিছু লেখালেখি করা, ধ্যান করা অথবা আরামদায়ক কিছু করা, সচেতনতা অনুশীলন করা, পড়াশোনা করা এবং স্ট্রেচিং অথবা ব্যায়াম করা। আপনারা দেখতেই পারছেন 48 ঘন্টা ডোপামিন ডিটক্স নিবিড় এবং অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু এর চেয়েও কঠিনতর কিছু আছে। আমার এক বন্ধু ছিল, ওর নাম ছিল নিলস। একটা 10 দিনের মেডিটেশন বা ধ্যানের জন্য সে একবার প্রস্থান করেছিল। এটার নাম বিপাশনা প্রস্থান। এই 10 দিনে অংশগ্রহণকারীদের যা যা করতে হতো তা হচ্ছে: 1, সম্পূর্ণ নীরবতা বজায় রাখা, কারোর সাথে চোখাচোখি বা অঙ্গভঙ্গি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 2, কোনো ধরনের শারীরিক সম্পর্ক নিষিদ্ধ। 3, শারীরিক ব্যায়াম নিষিদ্ধ। 4, ধূমপান, মদ্যপান বা কোনো ওষুধ সেবন করা নিষিদ্ধ। 5, ফোন, ইন্টারনেট বা বাইরের কোনো সংযোগ নিষিদ্ধ। 6, সঙ্গীত, লেখাপড়া এড়িয়ে চলা। 7, ছবি তোলা বা ভিডিও করা থেকে বিরত থাকা। এসবের তুলনায় 48 ঘন্টার ডোপামিন ডিটক্স তো সহজ, তাই না? 24 ঘন্টার ডোপামিন ডিটক্স। এই ধরনটা 48 ঘন্টার ডোপামিন ডিটক্সের মতো হলেও সংজ্ঞা অনুযায়ী সংক্ষিপ্ত। এটা যেমন সহজ তেমনিভাবে এটা কম কার্যকর। মনে রাখুন, আপনার উদ্দীপনা স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আসার জন্য বেশ কয়েকদিন সময় নিতে পারে। আংশিক ডোপামিন ডিটক্স। এটা চাহিদা কম হলেও এটা বেশ কার্যকর হতে পারে যদি আপনি দীর্ঘ সময় ধরে এটা মেনে চলতে পারেন। আপনার জীবনের সবচেয়ে বড় উদ্দীপনার অপসারণের মধ্য দিয়ে আপনি এটা আপনার জীবনে কাজে লাগাতে পারেন। সাধারণত একটা নির্দিষ্ট কাজ যেটা আপনার জন্য সবচেয়ে বেশি মনোযোগ বিক্ষিপ্ত করে, যেমন আমার ক্ষেত্রে ইউটিউব, সেটা বন্ধ করা শিখতে হবে। আপনার কোনটা? আপনার স্টিমুলেশনের সবচেয়ে বড় উৎস কী? পরবর্তী সেকশনে আমরা দেখব কিভাবে এটা চিহ্নিত করতে হবে এবং এটাকে কার্যকরভাবে সরিয়ে ফেলার জন্য কি কি করতে হবে। অ্যাকশন স্টেপ। অ্যাকশন স্টেপ ব্যবহার করে কী ধরনের ডোপামিন ডিটক্স আপনি বাস্তবায়ন করতে চান সেটাকে লিখে ফেলুন। পার্ট 4, সফল ডোপামিন ডিটক্সের জন্য 3টি ধাপ। এই অংশে আমরা দেখব কিভাবে 3টি ধাপ অনুসরণ করে আপনি ডোপামিন ডিটক্স ব্যবহারে সফলতা পেতে পারেন। ধাপ 1, আপনার সবচেয়ে বড় বিক্ষিপ্তকারীকে শনাক্ত করুন। সফল ডোপামিন ডিটক্স বাস্তবায়ন করার প্রথম ধাপ হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি প্রলুব্ধ করে এবং বিক্ষিপ্ত করে যা তাকে চিহ্নিত করা। এটা করার জন্য কাগজ কলম হাতে নিন। 2টি কলাম তৈরি করুন। একটাতে লিখবেন পারি, একটাতে লিখবেন পারি না। অ্যাকশন গাইডও ব্যবহার করতে পারেন। প্রথম কলামে লিখুন যেসব কাজে আপনি অংশ নিতে চান, যেমন এটা হতে পারে হাঁটাহাঁটি করা, লেখালেখি করা, প্রজেক্টে কাজ করা, বই পড়া ইত্যাদি। দ্বিতীয় কলামে লিখুন যেসব জিনিস যা ডোপামিন ডিটক্সের সময় আপনি এড়িয়ে চলতে চান, যেমন
এসব হতে পারে ইউটিউব দেখা, মেইল চেক করা অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। এটা তৈরিতে সাহায্যের জন্য নিজেকে নিচের প্রশ্নগুলো করুন। যদি আমি একটা মাত্র জিনিস বন্ধ রাখতে চাই যার কারণে আমার ফোকাস এবং উৎপাদনশীলতা নাটকীয়ভাবে বেড়ে যাবে, তাহলে সেটা কোনটা? এবং অন্য কোন কাজ এড়িয়ে চললে আমার ফোকাস কার্যকরভাবে বেড়ে যাবে? যতক্ষণ পর্যন্ত না নিজে সন্তুষ্ট হচ্ছে, নিজেকে এই প্রশ্নগুলো করতে থাকুন একবার, এরপর আরেকবার। যখন আপনার লিস্ট শেয়ার করা শেষ হবে, তখন এটা আপনি আপনার ডেস্কে রাখতে পারেন অথবা এমন কোথাও রাখতে পারেন যেন আপনার চোখে পড়ে। এটা আপনাকে ভালোভাবে স্মরণ করিয়ে দেবে কোন কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে। ধাপ 2, ফ্রিকশন যোগ করুন। সাধারণভাবে বললে, যে কাজ অর্জন করা যত কষ্ট তা তত কম করতে ইচ্ছা হয়। আবার কম কাজ করলে কঠিন জিনিস অর্জন করা কঠিন। এই কারণে আপনার পরিবেশকে নতুন করে সাজিয়ে নিতে হবে যেন আপনার জন্য অবাঞ্ছিত আচরণে জড়িয়ে পড়া কঠিন হয়, পাশাপাশি পছন্দের কাজগুলো সহজভাবে পরিচালনা করতে পারেন। আপনি কোন অভ্যাস বা কাজ এড়াতে চান সেটি দেখুন আর নিজেকে প্রশ্ন করুন কিভাবে আরও ভালো করে ফ্রিকশন যোগ করা যায়, পরিবেশের পরিবর্তন ঘটানো যায়। উদাহরণ, যদি আপনার ফোন আপনাকে বিক্ষিপ্ত করে, সব নোটিফিকেশন বন্ধ করে রাখুন অথবা ফোনকে এয়ারপ্লেন মোডে দিয়ে দিন। এর চেয়ে ভালো হয় এটাকে বন্ধ করে রাখুন অথবা আলাদা রুমে রেখে দিন। যদি ফেসবুক সবচেয়ে বেশি বিক্ষেপ ঘটায়, তাহলে যতটা পারুন নোটিফিকেশন সরিয়ে ফেলুন অথবা নিউজ ফিড এরাডিকেটর নামে একটা অ্যাপ নামিয়ে নিতে পারেন। এটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। যদি ঘন্টার পর ঘন্টা ইউটিউবে কাটান, তাহলে ডিএফটিউব ব্যবহার করুন। এটা গুগল ক্রোম নেভিগেটরে পাবেন। অথবা এরকম একটা অ্যাপ নামান, এটা সব সাজেশন নোটিফিকেশনকে সরিয়ে ফেলবে। এর মানে হচ্ছে আপনি যখন ইউটিউবে একটা ভিডিও দেখবেন, তখন ইউটিউব আপনাকে পরের ভিডিওটা দেখার জন্য আর সাজেস্ট করবে না। এরপর শুধুমাত্র সেসব ভিডিও দেখুন যা আপনি আসলেই দেখতে চান। ফ্রিকশন যোগ করুন। এই কথাটা শুনতে সহজ শোনালেও কার্যকর, কারণ মানুষ হিসেবে জন্মগতভাবেই আমরা অলস। আমাদেরকে বাধ্য করা না হলে আমরা শক্তি খরচ করতে চাই না। যদি আপনাকে আপনার ফোন নিতে আরেক রুমে যেতে হয়, এটাকে আবার চালু করতে হয়, তাহলে এটা আপনার করতে ইচ্ছে করবে না। এখানে ফোন নিতে আরেক রুমে যাওয়া হচ্ছে ফ্রিকশন নাম্বার 1 এবং সেটাকে আবার চালু করা হচ্ছে ফ্রিকশন নাম্বার 2। তাহলে দেখা যাচ্ছে এই ফোনটা ব্যবহার করার জন্য আপনাকে দুটো কাজ করতে হবে। দুটো কাজ করা মানে দুটো ফ্রিকশন। এখন দুটো ফ্রিকশন থাকলে স্বভাবগতভাবেই আপনার কাজটি করতে আর ইচ্ছে করবে না। যেমন আমার ইন্টারনেট মডেম স্টোর রুমে রাখা। এখন এটা নিয়ে আসতে গেলে আমাকে বেশ কয়েকটা কাজ করতে হয়। যেমন আমার অ্যাপার্টমেন্ট থেকে বের হতে হবে, লিফট নিয়ে 4 তলার নিচে নামতে হবে, আমার মডেমের কাছে যেতে 4টা দরজা খুঁজতে হবে, মডেম নিয়ে আবার একই কাজ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফ্রিকশন অ্যাড হয়ে গেল। এটাই ফ্রিকশনের একটা ভালো ব্যাপার। যেমন আমি যখন আমার স্টোর থেকে মডেম আনার কথা চিন্তা করব, প্রথমেই আমার মন এটা করতে চাইবে না, কারণ এতে অনেক শক্তি খরচ হবে, যেটা আমার মস্তিষ্ক পছন্দ করে না। মোদ্দা কথা, আপনি আপনার অযাচিত আচরণ যত কঠিন করে ফেলবেন তত ভালো। অপরদিকে আপনি যেমন আচরণ করতে চান সেটাই যতটা সম্ভব ফ্রিকশন কমিয়ে ফেলুন। যেমন সকালে আমি লেখালেখি সহজ করার জন্য ফোন চেক করা বন্ধ করি, ইমেল দেখি না আর ওয়ার্ড প্রসেসর কম্পিউটারে খুলে রাখি। এরপর আমি একটা প্রশান্তিকর গান চালু করি এবং একটা টাইমার চালু করি। আমি 45 মিনিট করে কাজ করা সেশন রাখি। এভাবে ফ্রিকশন সরিয়ে আমি মস্তিষ্কের জন্য উপযুক্ত পরিবেশ অর্জন করি। আমি যদি হঠাৎ গান বন্ধ করে দেই, টাইমার বন্ধ করে অন্য কাজ শুরু করি, তাহলে এটা আসলে কোনো কাজে আসবে না। আমার মস্তিষ্ক এটাকে দেখবে শক্তির অপচয় হিসেবে। অতি অবশ্যই এরপরেও আমার মাঝে গড়িমসি ভাব থাকতে পারে, কিন্তু ফ্রিকশন সরিয়ে ফেলার ফলে এবং একটা সহজ রুটিন করে ফেলার ফলে এই গড়িমসি করার সুযোগ কমে যায়। এখন আপনার পালা। কিভাবে ফ্রিকশন যোগ করে অযাচিত আচরণ থেকে মুক্তি পাবেন? আপনার পারি না লিস্টটি দেখুন। প্রত্যেকটার সামনে নির্দিষ্ট কি ফ্রিকশন যোগ করতে পারেন এবং সেগুলোও লিখে ফেলুন। এরপর লিস্টের পারি কলামটা দেখুন। এখান থেকে কি কি ফ্রিকশন সরিয়ে ফেলতে পারবেন তাও লিখে ফেলুন। ধাপ 3, সকালে প্রথম যে কাজটি করবেন। তৃতীয় এবং সর্বশেষ ধাপটি হচ্ছে সোজা কথায় শুরু করা। আপনি অতিরিক্ত স্টিমুলেশন পাবার আগেই আমি প্রথমেই সুপারিশ করব কাজ শুরু করুন। আমি খেয়াল করেছি, আমি যদি সকালে উঠেই আমার ফোন চেক করা শুরু করি বা ইন্টারনেট চালু করি, আমি কাজ থেকে বিক্ষিপ্ত হওয়া শুরু করি। আমি আরও একটা জিনিস বলবো যে একটি সকালবেলা রুটিন তৈরি করুন।
আপনার দিন শুরু করুন ইতিবাচকভাবে এবং শক্তিশালী ফোকাসের সাথে। দীর্ঘ সময় পরে একটি সাধারণ সকালবেলা রুটিন আপনার জীবনে বিরাট পরিবর্তন এনে দিতে পারে। আপনার কি অবস্থা? সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কি কাজ করেন? এটা কি আপনাকে এবং শান্ত মনোযোগী রাখতে সাহায্য করে, নাকি দিন শেষে অতিরিক্ত স্টিমুলেশনের কারণে আপনি গড়িমসি করা শুরু করেন? আপনার সকালবেলা রুটিন তৈরি করার জন্য প্রতিদিন সকালে আপনি যা করতে পারবেন তা লিখে ফেলুন। এসব কাজ করার মধ্য দিয়েই আপনার ডোপামিন ডিটক্স শুরু হয়ে যাবে এবং আশা করি আপনি দীর্ঘ সময় ধরে এটা করতে পারবেন। মনে রাখবেন, এই রুটিন যেন আপনাকে স্টিমুলেট বা উদ্দীপক করার বদলে আপনার মনোযোগ বাড়ায়। যেমন কিছু কাজ আপনি করতে পারেন: 1. ধ্যান, 2. স্ট্রেচিং, 3. প্রশান্তকারী মিউজিক শোনা, 4. আজকের দিনের লক্ষ্য লিখে ফেলা, 5. 3টি জিনিস যেটার জন্য আপনি কৃতজ্ঞ, 6. ইতিবাচক সম্মতিসমূহ। অ্যাকশন স্টেপ: অ্যাকশন গাইড ব্যবহার করে একটি সহজ প্রত্যেক দিনের রুটিন তৈরি করুন এবং আপনার ডোপামিন ডিটক্স চলাকালীন সময়ে এটাকে অনুসরণ করুন। এক কথায়, সফলভাবে ডোপামিন ডিটক্স বাস্তবায়নের জন্য আপনার যা করা উচিত: আপনার সবচেয়ে বড় প্রলোভনকারী বা আপনাকে সবচেয়ে যে জিনিস বিক্ষিপ্ত করে তা খুঁজে বের করুন এবং একটি সাদা কাগজে তা লিখে ফেলুন। এরপর এটা নিশ্চিত করুন যে এই কাগজটা একটা স্থায়ী জায়গায় আপনি যাতে লাগিয়ে রাখেন। 2. আপনি যে আচরণ করতে চান না তা ক্রমাগত ফ্রিকশন যোগ করে কঠিনতর করে ফেলুন। 3. যে কাজটি করতে চান তা সহজে করার জন্য ফ্রিকশন সরিয়ে ফেলুন। 4. একটি সহজ সকালবেলার রুটিন বাস্তবায়ন করুন যেন এটি আপনার মনকে শান্ত রাখে এবং আপনি আপনার দিন খুব কম মাত্রার স্টিমুলেশন দিয়ে শুরু করতে পারেন। এখন আপনি সিদ্ধান্ত নিন কী ধরনের ডোপামিন ডিটক্স চান: 48 ঘন্টার, 24 ঘন্টার, নাকি আংশিক। এরপর আপনার স্টিমুলেশনের প্রধান উৎস খুঁজে বের করুন যাকে আপনি ডিটক্স চলাকালীন সময়ে সরিয়ে রাখবেন। 48 ঘন্টা বা 24 ঘন্টা ডিটক্সের সময় চেষ্টা করুন সব স্টিমুলেশন সরিয়ে রাখতে। যদি না পারেন তাহলে অধিকাংশ স্টিমুলেশন সরিয়ে রাখার চেষ্টা করুন। ইন্টারনেট থেকে দূরে থাকুন, জুয়া থেকে নিজেকে সরিয়ে রাখুন, ভিডিও গেম খেলা বন্ধ করুন, হালকা খাবার খান, চিনি জাতীয় খাবার এবং প্রক্রিয়াজাত খাবার বাদ দিন, আপনার ফোন বন্ধ রাখুন এবং আরও অনেক কিছু। আংশিক ডিটক্সের জন্য চেষ্টা করুন আপনার স্টিমুলেশনের সবচেয়ে বড় উৎসকে আপনি যাতে সরিয়ে ফেলতে পারেন। ডোপামিন ডিটক্স সর্বোচ্চভাবে কাজে লাগানোর কিছু টিপস। ডোপামিন ডিটক্স থেকে সবচেয়ে ভালো ফল পেতে আপনি নিচের কিছু টিপস অনুসরণ করতে পারেন। নোট নিন। ডোপামিন ডিটক্সের সময় আমি নোট নেওয়াকে উৎসাহিত করি। আপনি যদি অস্থিরতা অনুভব করেন, লিখে ফেলুন। যদি আপনার কাছে মনে হয় ফোন চেক করে দেখতে ইচ্ছে করছে বা ভিডিও দেখতে ইচ্ছে করছে, তাও লিখে ফেলুন। এটা করার মাধ্যমে আপনি ধরতে পারবেন আপনার স্টিমুলেশনের সবচেয়ে বড় উৎস কী, আরও বুঝতে পারবেন আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করছে। জীবনে প্রতিফলন: যখন আমরা ক্রমাগতভাবে ব্যস্ত থাকি এবং অতিরিক্ত স্টিমুলেটেড থাকি, আমরা এটা থেকে সরতে ব্যর্থ হই। ছোট জিনিস দেখতে গিয়ে মাঝে মাঝে আমরা বড় জিনিস দেখতে পারি না। আপনার ডোপামিন ডিটক্স ব্যবহার করুন যেন আপনি জুম আউট করতে পারেন, অর্থাৎ খুঁটিনাটি থেকে আমরা যেন সার্বিকভাবে বিষয়টা দেখতে শিখি। এটা করার জন্য জীবনে লক্ষ্যের প্রতিফলন ঘটান। কোন সব লক্ষ্যের পিছে আপনি ছুটছেন? এসব কি আপনার জন্য সঠিক? প্রত্যেক দিন কি আপনি সেগুলোর দিকে একটু একটু করে এগোচ্ছেন? যদি এগোতে থাকেন তাহলে কি আপনি সেখানে যথাসময়ে পৌঁছাতে পারবেন? আপনার সময় কিভাবে ব্যয় হচ্ছে মূল্যায়ন করতে শিখুন। প্রত্যেক দিন কি আপনি উৎপাদনশীল থাকতে পারছেন? আপনি যেসব জায়গায় সময় ব্যয় করছেন সেসব কি আপনার কাজে আসছে? কোন কাজ বা প্রজেক্টে আপনার আসলেই ফোকাস করা উচিত, কোন কাজ একেবারে বন্ধ করে দেওয়া উচিত, এসব বুঝতে পারছেন? আত্মপ্রতিফলন: আপনি জীবনে যা হতে চেয়েছিলেন সেখানে কি আপনি আছেন? আত্ম উন্নয়নের জন্য নিজের ভেতরের কোন কাজগুলো আপনার করা দরকার? সমস্যার সমাধান করুন। যদি আপনার কোনো সমস্যা বা উদ্বেগ থেকে থাকে তা লিখে ফেলুন। পাশাপাশি এর সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটাও লিখুন। আপনার চিন্তা কাগজে কলমে লিখে ফেললে আপনার মনকে তা সাজাতে সাহায্য করবে এবং স্বচ্ছতা আনবে। এসবের কারণ হচ্ছে যে চিন্তা আপনার মাথাতেই থেকে যায় সেটা নিয়ে আপনি প্রতিক্রিয়া দেখাতে পারেন না। যেসব চিন্তা নিয়ে আপনার গভীরভাবে ভাবতে হয় সেগুলো লিখে ফেলা উচিত। অপরদিকে সেসব খাতায় যদি আপনি লিখে ফেলেন, সেসব শক্তিশালী আরও স্থায়ী হবে। এটা আপনাকে পরিষ্কারভাবে চিন্তা করতে সাহায্য করবে। আপনি আপনার চিন্তা নিয়ে শপথবদ্ধ হলে
সেসবের প্রতি আপনি সহজেই মূল্যায়নশীল হবেন। আমি সবসময় একটি কাগজ কলম হাতে নিয়ে আপনাকে প্রশ্নগুলোর উত্তর দিতে উৎসাহিত করি। অতি উদ্দীপনা ঘটায় এসব জিনিস না থাকলে আপনি নিরুদ্বেগ এবং শান্ত থাকবেন। এর ফলে আপনার অন্তর্দৃষ্টি গড়ে উঠবে। আপনার ভয়গুলো খুঁজুন। সর্বশেষ, উদ্দীপনার পেছনে আমাদের কখনোই শেষ না হওয়া ছুটে চলার কারণ থাকে আমাদের ভয়গুলো থেকে মুখ লুকিয়ে রাখা। ব্যস্ত থাকার কারণে আমরা আমাদের অপ্রিয় অনুভূতিগুলোর পাশাপাশি আমাদের ভয়ঙ্কর সত্যগুলো থেকে পালিয়ে বাঁচতে পারি। আপনি যদি এসব নিষ্ক্রিয়কারী চিন্তা বা ভেতরে থাকা ভয় লক্ষ্য করতে থাকেন, সেসবও লিখে ফেলুন। পার্ট 5, কাজ করুন এবং গড়িমসি করাকে জয় করুন। ডোপামিন ডিটক্সের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে আপনাকে মূল কাজ শেষ করার জন্য অনুপ্রাণিত রাখা। এই অংশে আমরা দেখব কিভাবে আপনি গতিশীলতা বজায় রেখে গড়িমসি করার প্রবণতাকে জয় করতে পারেন। আপনার দিনের পরিকল্পনা সাজান। দিনে কি করবেন এই অভিপ্রায় বা ইচ্ছা আপনার উৎপাদনশীলতা বাড়ানোর একটা কার্যকর উপায়। যখন আপনি প্রতিদিন সিদ্ধান্ত নেবেন আপনি আসলে দিন শেষে কি অর্জন করতে চান, আপনি তখন আপনাকে বিক্ষিপ্ত করে তোলার ঝুঁকি কমিয়ে ফেলবেন। অতএব আপনার যত বেশি অভিপ্রায় বা ইচ্ছা থাকবে তত ভালো করবেন। দিনের পরিকল্পনা এই কারণগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1, কোন কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কাজগুলো নয় এটা পরিষ্কারভাবে জানার একটা সুযোগ পান। 2, এটা আপনার মনকে বিক্ষিপ্ত থাকার সম্ভাবনাসমূহ কমিয়ে দেয়, কারণ আপনি আসলে জানেন আপনাকে কি করতে হবে, আর আপনি এক কাজ থেকে অন্য কাজে খুবই মসৃণভাবে এবং কোনো ধরনের বিক্ষেপ ছাড়াই করতে পারবেন। 3, আপনি কম চাপ অনুভব করবেন এবং নিজের উপর নিয়ন্ত্রণ আসবে। আপনার চারপাশের পরিবেশের উপরে প্রতিক্রিয়াশীল হবার বদলে আপনি সক্রিয়ভাবে আপনার লক্ষ্যের দিকে এগোতে থাকবেন। যেভাবে আপনার দিনের পরিকল্পনাগুলোকে সাজাবেন। আপনার দিনের পরিকল্পনা সাজাতে কোনো অভিনব কৌশলের দরকার নেই। এর বদলে আপনি একটা গোপন কৌশল অবলম্বন করতে পারেন যেটা আসলে কেউই মনে রাখে না। কাগজ এবং কলম। সহজভাবে লিখে রাখুন আজকের দিনে আপনি কি মূল কাজগুলো করতে চান। এরকম 3 থেকে 5টা কাজ আদর্শ। এগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজান এবং আপনার প্রথম কাজ শুরু করুন। প্রথম কাজ শেষ হলে পরেরটা শুরু করুন। এভাবে পুনরায় করতে থাকুন যতক্ষণ না আপনার লিস্টের সবগুলো মূল কাজ করা শেষ হয়ে যায়। এখানে যেসব জিনিস বিবেচনায় রাখবেন, নিশ্চিত করবেন যে এই সবই মূল কাজ যা আপনার জন্য দৃশ্যমান পরিবর্তন আনতে পারে। আপনার আসল কাজ কোনটা এটা জানার জন্য নিচের প্রশ্নগুলো করতে পারেন। যদি আজকে আমাকে একটা কাজ শেষ করতে হয় তাহলে কোনটার প্রভাব সবচেয়ে বেশি হবে? যদি আপনি এখনও নিশ্চিত না থাকেন যে আপনাকে কি করতে হবে, তাহলে নিজেকে এই প্রশ্নগুলো করুন। 1 মাসের ছুটিতে যাবার আগে আমাকে যদি একটা মাত্র কাজ শেষ করতে হয় তাহলে সেটা কোনটা হবে? আপনি খেয়াল করে দেখবেন যে আপনার জন্য যে কাজটা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কাজটি আপনি সবচেয়ে কম করতে চান। বস্তুত এর কারণ সেগুলো করা চ্যালেঞ্জিং। আবার সম্ভবত আপনি জানেন না কোথা থেকে শুরু করা দরকার, অথবা সেসব আসলে অনেক বিরক্তিকর। কিন্তু ডোপামিন ডিটক্স আপনাকে এই কাজগুলোই সহজে মোকাবিলা করতে সাহায্য করবে। মনে রাখবেন যে আপনি এই পদ্ধতি ব্যবহার করেই সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক অথবা বাৎসরিক লক্ষ্য নির্দিষ্ট করতে পারবেন। আমি আরও বলবো, কিছুটা দূরদর্শী হন। এটা হতে পারে 5 বছরের অথবা 10 বছরের জন্য পরিকল্পনা। অবশ্যই এটা সবসময় নিখুঁত হবে না, কিন্তু একটা জিনিস অনুসরণ করে যাবার সহজ ধারণা বিশাল পার্থক্য তৈরি করবে। স্বল্প সময় লক্ষ্য নির্ধারণ করুন। এটাতে কৌশলগত পরিবর্তন আনুন যেন আপনার দীর্ঘস্থায়ী লক্ষ্যের দিকে পৌঁছাতে পারেন। যেমন আমি যদি আগামী 90 দিনের মাঝে একটা বই লিখতে চাই, তাহলে একটা লক্ষ্য হবে আউটলাইন বা রূপরেখা তৈরি করা, আরেকটা লক্ষ্য হবে বইয়ের খসড়া তৈরি করা। আর পুরোপুরিভাবে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি প্রত্যেক দিনের জন্য নির্ধারণ করে ফেলব কতগুলো করে শব্দ লিখব। অ্যাকশন স্টেপ, অ্যাকশন গাইড ব্যবহার করে অথবা আলাদা পৃষ্ঠায় আপনার প্রতিদিনের এবং সপ্তাহের লক্ষ্যগুলোকে লিখে ফেলুন। প্রত্যেক দিন সকালে একটা প্রধান কাজ করার পরিকল্পনা তৈরি করুন। উৎপাদনশীলতা বাড়ানো নিয়ে হাজার হাজার বই রয়েছে, কিন্তু কাজে আসার মতো মূলনীতি আসলে অল্প সংখ্যক। আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রধান কাজ কোনটা তা খুঁজে বের করা এবং সকালবেলার প্রথম কাজ হিসেবে সেটাকে মোকাবিলা করা এবং ক্রমাগতভাবে সেটাই করে যাওয়া।
যদি আপনার হাতে কখনো শেষ না হওয়া কাজের লিস্টও থেকে থাকে, তাও দেখবেন সেসব কাজের মাঝে কিছু কাজ থাকবে যেগুলো আসল। আর সব আসল কাজ শেষ করতে পারলে দেখবেন আপনার উৎপাদনশীলতা ধীরে ধীরে আকাশ ছুঁতে চাইবে। সেসব শেষ না করা পর্যন্ত আসলে কিছুই কাজে আসবে না। উৎপাদনশীলতার মূল বিষয় 3টা শব্দে বলা যায়। 1 ফোকাস বা মনোযোগ, 2 ধারাবাহিকতা এবং 3 প্রভাব। চলুন এগুলো নিয়ে একটু বিশদ আলোচনা করি। ফোকাস, এটা আপনার মনোযোগ ধরে রাখার সামর্থ্যকে বোঝায় এবং কাজের সময় সব ধরনের বিক্ষিপ্ততা এবং গড়িমসি করা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে। ধারাবাহিকতা, যা হচ্ছে আপনার মূল কাজ প্রতিদিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বা বছরের পর বছর করতে পারার অভ্যাস গড়ে তোলে। প্রভাব, যার অর্থ আপনার আসল কাজ খুঁজে বের করা, অর্থাৎ যে কাজগুলোতে আপনার জীবনে দীর্ঘস্থায়ী সাফল্য আসবে এবং যতটা সম্ভব সেসব নিয়ে কাজ করা। উৎপাদনশীলতা বলতে তখন আমরা আপনার জীবনে সবচেয়ে প্রভাব ফেলা কাজগুলোর প্রতি অবিচল মনোযোগকে বুঝব। এখন দেখা যাক আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনার মনোযোগ ধরে রাখতে নির্দিষ্টভাবে কি করতে পারছেন। লেজার রশ্মির মতো ধারালো মনোযোগ গড়ে তুলুন। আপনার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফোকাস বা মনোযোগ লেজারের মতো ধারালো বানানোর ক্ষমতা অর্জন করতে হবে। প্রতিদিন মাত্র 45 মিনিট আপনার যে কাজ করা দরকার সেটার প্রতি মনোযোগ দিন। দেখবেন এর আগেই আপনি যাই চেষ্টা করেন না কেন, এটা করার ফলে আপনার কাজে বেশি অগ্রগতি আসছে। এই অংশে আপনি যেভাবে আপনার ফোকাস বাড়াবেন এবং প্রতিদিন আপনার আসল কি টাস্ক বা কাজ শেষ করতে কি করতে হবে সেসব নিয়ে আলোচনা করব। 1 প্রতিদিন একই সময়ে একই জায়গায় থাকুন। আমরা আগেই বলেছি প্রতিদিনের একটা সহজ রুটিন আপনাকে মানসিকভাবে ঠিক থাকতে সাহায্য করবে, আত্মনিয়ন্ত্রণ আনবে এবং আপনার স্টিমুলেশন কমাবে। এর ফলে কাজ শুরু করা অনেক সহজ হবে। একটা জিনিস আপনার রুটিনকে শক্তিশালী করতে পারে, সেটা হচ্ছে প্রতিদিন একই জায়গায় একই সময়ে থাকা। বিখ্যাত লেখক স্টিফেন কিং প্রতিদিন একই জায়গায় একই সময় তার ডেস্কে বসতেন এবং লিখতেন। তিনি লেখার অনুপ্রেরণা আসবে এই আশায় বসে থাকতেন না। এর বদলে তিনি জানতেন কাজে ডুবে গেলে অনুপ্রেরণা এমনিতেই আসবে। আপনি এই কাজটি করুন। একটা জায়গা এবং সময় নির্ধারণ করুন যেখানে প্রতিদিন বসে আপনি আপনার প্রধান কাজ মোকাবিলা করবেন। এরপর একটানা একবার কাজটা করার চর্চা করুন। আপনি ধীরে ধীরে আপনার ধারাবাহিকতা এবং ফোকাস তৈরি করতে পারবেন। মনে রাখুন, উৎপাদনশীলতা আপনার সবচেয়ে প্রভাবশালী কাজগুলোর উপর ফোকাস এনে ক্রমাগতভাবে সেটা করে যাওয়া ছাড়া আর কিছুই না। 2 একটা ট্রিগার পছন্দ করুন। আপনার রুটিনে একটা নির্দিষ্ট ট্রিগার পছন্দ করুন। এটা হতে পারে 1 কাপ চা বানিয়ে আপনার ডেস্কে বসা, অথবা হতে পারে আপনার মেডিটেশন সেশন শেষ করা। এমন কোনো ট্রিগার খুঁজে নিন যা আপনার মনকে শান্ত করবে। তখন আপনি রিল্যাক্স থাকবেন আর দেখবেন কাজ শুরু করা সহজ। আপনার কি অবস্থা? কোন কাজ দিয়ে আপনি আপনার রুটিন শুরু করতে চান? 3 শুরু করুন। একবার আপনার রুটিন বানানো হয়ে গেলে আর ট্রিগার খুঁজে পেলে আপনি আপনার কাজটা শুরু করে দিন। আপনি যদি অল্প কয়েক মিনিটের জন্য আপনার টাস্ক বা কাজ শুরু করে চালাতে পারেন, আপনি এটা চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট গতিশীলতা পাবেন। আপনার হয়তো ফ্লো বা প্রবাহ কথাটার সাথে পরিচয় আছে। ফ্লো, এটা নাম দিয়েছিলেন মিহালি নামের একজন সাইকোলজিস্ট। তিনি এটাকে একটা মানসিক অবস্থা বলেছেন। যখন আপনি কাজে ডুবে যান তখন আপনি অনেক বেশি ফোকাস অর্জন করেন এবং কাজটা ভেতরে ভেতরে উপভোগ করা শুরু করেন। আবার আপনি যখন রিল্যাক্সড হবেন, ফোকাস করা তত সহজ হবে। কাজে শুরু করুন আর কাজ যে নিখুঁতভাবে শেষ করতে হবে এটা নিয়ে উদ্বিগ্ন হবেন না। আপনি যদি মোটিভেশন না পান বা সৃষ্টিশীলতা অনুভব না করেন, এটা নিয়ে ভাবার দরকার নেই। কাজ করতে করতে দেখবেন অনুপ্রেরণা এবং সৃষ্টিশীলতা তৈরি হয়ে গিয়েছে। 4 আপনাকে বিক্ষিপ্ত করে এমন সব কিছু সরিয়ে ফেলুন। যখন আপনি কাজ করবেন আপনাকে বিক্ষিপ্ত করবে এমন সব কিছুই সরান। আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করুন, সোশ্যাল মিডিয়া বিচ্ছিন্ন থাকার চেষ্টা করুন, ইন্টারনেট থেকে দূরে থাকুন যদি বা বিশেষ কোনো রিসার্চের কাজে এটা দরকার না হয়। অন্যদিকে বাকিদেরকে জানিয়ে রাখুন আপনাকে যাতে বিরক্ত না করে। আপনি যত বেশি এসব বিক্ষিপ্তকারী জিনিস হতে মুক্ত থেকে কাজ করার চর্চা করবেন, আপনার মনোযোগ তত শক্তিশালী হবে। 5 বাধামুক্ত থেকে কাজ করুন। এখন যেহেতু আপনি সব ডিস্ট্রাকশন বা বিক্ষিপ্তকারী জিনিসপত্র সরিয়ে ফেলেছেন, একটানা কাজ শুরু করুন। আমি সুপারিশ করব 45 মিনিট সর্বোচ্চ একটানা নিবিড়ভাবে কাজ করতে থাকুন। আপনি যদি কয়েকটা সেশন করতে চান, প্রত্যেক কাজের ব্লকে 5-10 মিনিটের বিরতি নিন। উপরে 5টা ধাপ অনুসরণ করলে আপনার মনোযোগ এবং উৎপাদনশীলতা বাড়বে। আর আপনি যখন গড়িমসি করা কমিয়ে দেবেন, আপনার ভালো অনুভূতি জন্মাবে। আপনার জীবনের অন্যান্য অংশে এর ইতিবাচক প্রভাব পড়বে। কিভাবে লেজারের মতো তীক্ষ্ণ ফোকাস অর্জন করবেন এটা জানার জন্য এই বইয়ের 3 নম্বর সিরিজ
পাওয়ারফুল ফোকাস দেখতে পারেন। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে নিচের ধাপগুলো অনুসরণ করার মাধ্যমে লেজার তীক্ষ্ণ ফোকাস গড়ে তুলুন। 1. সিদ্ধান্ত নিন কোন সময়ে আপনি আপনার মূল কাজগুলোতে ফোকাস করবেন। তারপর প্রতিদিনের জন্য একই সময় এবং একই জায়গা চিহ্নিত করুন। 2. আপনার সকালবেলা রুটিন শুরু করার জন্য একটি নির্দিষ্ট ট্রিগার পছন্দ করুন। 3. শুরু করে দিন। যখন আপনি কিছু মিনিটের জন্য কাজ শুরু করবেন, আপনার ফ্লো বা প্রবাহ চলে আসবে এবং লম্বা সময় ধরে আপনি তখন কাজ করতে পারবেন। 4. যে কোনো ধরনের বিক্ষিপ্ততা পরিহার করুন, ফোনের নোটিফিকেশন, ইন্টারনেট ইত্যাদি। 5. সবশেষ প্রতিবন্ধকতা ছাড়া কাজ শুরু করুন। 45 মিনিট বাধাহীনভাবে কাজ করার লক্ষ্য গ্রহণ করুন। ওপেন সিস্টেম থেকে সতর্ক থাকুন। ওপেন সিস্টেমের অংশ হয়ে গেলে আপনার কাজে বিক্ষিপ্ততা সৃষ্টির সবচেয়ে বড় সম্ভাবনা তৈরি হয়। ওপেন সিস্টেম আসলে কি? ওপেন সিস্টেমকে সহজ ভাষায় একটা আবেদন বা অবস্থা বলা যায়, যেখানে আপনাকে ক্রমাগত এবং কখনো শেষ না হওয়া উদ্দীপনা দেওয়া হয়। কিছু উদাহরণ যেমন ইমেইল, ফেসবুক, ইউটিউব এবং আরও সাধারণভাবে বললে সমগ্র ইন্টারনেট। আপনি যখন ওপেন সিস্টেমে ঢুকবেন তখন আপনার ওভার স্টিমুলেটেড বা অতিরিক্ত উদ্দীপ্ত হওয়ার সম্ভাবনা জাগে। যেমন সকালে প্রথম কাজ যদি আপনার ফেসবুক চেক করা হয়, তাহলে আপনি নিজেকে দেখবেন 1. কোনো কারণ ছাড়াই নিউজ ফিড স্ক্রল করে যাচ্ছেন। 2. একটার পর একটা ভিডিও দেখছেন। 3. ফ্রেন্ডকে মেসেজ দিচ্ছেন আর বড় আলাপে ঢুকে যাচ্ছেন। যখন আপনি ফেসবুকটা বন্ধ করে দেবেন, আপনি দেখবেন অতিরিক্ত স্টিমুলেটেড হয়ে গেছেন আর আপনার কাজ শুরু করতে কষ্ট হচ্ছে। এই কারণেই আপনাকে ওপেন সিস্টেমে ঢোকা থেকে নিজেকে আটকাতে হবে। আর যদি ঢুকেই পড়েন, এর ঝুঁকি সম্পর্কে আপনাকে বুঝতে হবে। ওপেন সিস্টেমে আসলে কোথাও পৌঁছানোর উপায় নেই। আপনি যে শেষ করবেন এমন কোনো পয়েন্ট নেই এবং আপনি বিক্ষিপ্ত হবেন এমন অসীম সংখ্যক রাস্তা সেখানে আছে। ফলে আপনি প্রতিদিন আপনার কয়েক ঘন্টা সময় অপচয় করবেন। সংক্ষেপে, ওপেন সিস্টেম ডিস্ট্রাকশন বা বিক্ষিপ্ততা তৈরি করে। এর বদলে আপনি ক্লোজ সিস্টেম ডিজাইন করার প্রচেষ্টা করুন। ক্লোজড সিস্টেম কি? এই সিস্টেমগুলোতে আসলে বিক্ষিপ্ততার কোনো সুযোগ নেই। ফলে তারা আসলে শুধুমাত্র আপনার কাজ করতে আপনাকে বাধ্য করবে। যেমন কিছু উদাহরণ: এক্সেল স্প্রেডশিট, ওয়ার্ড ডকুমেন্ট অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই দিনগুলোতে আমার কম্পিউটারে যে কোনো কাজ শুরু করার আগে আমি যে বইয়ের কাজ করছি সেই ফাইল ওপেন করার চেষ্টা করি। আমি ফোন চেক করা বাদ দিয়ে দিই। অন্য কথায়, আমি আমার একটা ক্লোজড সিস্টেম দিয়ে শুরু করি, আর আপনাকেও এজন্য আমি এমনটা করতে বলছি। যখন আপনি আপনার দিন ক্লোজড সিস্টেম দিয়ে শুরু করবেন, তখন আপনি অতিরিক্ত স্টিমুলেটেড হওয়া থেকে বিরত থাকতে পারবেন, যেটা আপনার জন্য চ্যালেঞ্জিং কাজ করা সহজ করে ফেলবে। আর যদি প্রতিদিন এটা করেন, আপনি ভালো অনুভব করবেন এবং আরও কাজ করতে চাইবেন। কাজেই গড়িমসি জয় করা এবং উৎপাদনশীল হওয়ার সম্ভবত সবচেয়ে বড় সিক্রেট বা গোপন রহস্য হচ্ছে আপনার দিন ক্লোজড সিস্টেম দিয়ে শুরু করা। এর মধ্য দিয়ে আপনি অগণিত বিক্ষিপ্ততা থেকে বাঁচতে পারবেন। মনে রাখবেন, সকালে আপনি প্রথমেই যে কাজটা করেন তা আপনি যা ভাবেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার সারাদিনের উৎপাদনশীলতায় নাটকীয় প্রভাব ফেলতে পারবে। অ্যাকশন স্টেপ। অ্যাকশন গাইড ব্যবহার করে আপনাকে বিক্ষিপ্ত করে এমন কিছু ওপেন সিস্টেমের উদাহরণ লিখুন। এরপর আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে একটি ক্লোজড সিস্টেম যা আপনি বাস্তবায়ন করতে চান তা লিখে ফেলুন। পার্ট 6, ডোপামিন রিল্যাপস থেকে বাঁচুন। অভিনন্দন, আপনি মাত্র একটি ডোপামিন ডিটক্স শেষ করেছেন। আর এখন আমি বাজি ধরে বলতে পারি আপনি আগের থেকে রিল্যাক্সড হয়েছেন এবং আপনার দিনের উপর আপনার আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ এসেছে। কিন্তু এরপর কি? যদি আপনি যত্নশীল না হন, এটা ফিরে আসা অনিবার্য। পুরাতন স্বভাব সহজে মরে না। এ কারণে এই সেকশনে আমরা নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেন আপনি কখনো শেষ না হওয়া স্টিমুলেশন লুপ বা প্যাচের ভেতরে ফিরে আসা থেকে বাঁচতে পারেন। চলুন শুরু করি। 1. যখন পুনরায় ফিরে আসবেন তখন সতর্ক হন। স্থায়ী পরিবর্তন ঘটানোর চাবিকাঠি হচ্ছে আত্মসচেতনতা। রিল্যাপস কমিয়ে ফেলা বা পরিহার করার প্রথম ধাপ হচ্ছে আপনি যে ওভার স্টিমুলেটেড হচ্ছেন তা খেয়াল করা। যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে সংগ্রাম করছেন, কিছুক্ষণের জন্য থামুন। আপনার প্রতিদিনের রুটিন পুনরায় বিবেচনা করুন। সত্যি বলতে, আপনার সম্ভবত কিছু দিন, সপ্তাহ বা মাস পরেই রিল্যাপস হবে এবং এটা পুরোপুরি স্বাভাবিক। আমি নিজেকে দেখি, কিছু সময়কাল ধরে আমি অনেক বেশি ফোকাসড থাকি, আবার কিছু সময়কাল থাকে আমি এত বেশি অতিরিক্ত স্টিমুলেটেড আর অস্থির থাকি যে আমার যে কোনো কাজ করতে করতে অনেক সংগ্রাম করতে হয়। 2. আপনি এবং আপনার মনের সাথে যুদ্ধ বুঝতে শিখুন।
যখন এটা আপনার সাথে হবে তখন চাবিকাঠি হচ্ছে এটা মেনে নেয়া এবং নিজেকে দোষী না ভাবা। নিজেকে কষ্ট দিয়ে আপনি সফল প্রতিদিনের রুটিন বানাতে পারবেন না, এটা আপনার জন্য খারাপ হবে, এটার ভেতরেই বাস করবেন না। নিজেকে অপরাধী ভাবার বা লজ্জা পাবার কিছু নেই। সহজভাবে আপনার রুটিন পুনরায় শুরু করুন এবং প্রতিদিন একই সময় একটানা করুন। 3, দুনিয়া আপনার বিপক্ষে, এটা বুঝতে শিখুন। আজকের দুনিয়ায় মনোযোগ ধরে রাখা অবিশ্বাস্যভাবে কঠিন। এর কারণ সবাই আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে। এবং আমি শুধু আমাদের পরিবারের সদস্য, বন্ধু অথবা সহকর্মীদের কথা বলছি না, আমি বলছি বিপণনকারী ইউটিউবার অথবা ব্লগারদের কথা। আজকাল আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কোম্পানির সবচেয়ে বড় ইনকামের উৎস হচ্ছে লোকজনের মনোযোগ আকর্ষণের সক্ষমতা। অল্প কথায় বলতে গেলে আপনার মনোযোগের মূল্য অনেক টাকার সমান। যে কারণে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আপনাকে স্ক্রিনে আঠার মতো আটকে রাখতে যে কোনো কিছু করে। যাই হোক, আপনার ফোকাস বা মনোযোগ আপনার জন্য অনেক দামি। যখন আপনি আপনার ফোকাস পুনরুদ্ধার করে এটাকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জনে কাজে লাগাতে পারবেন, আপনার জীবনে আমূল্য পরিবর্তন আসবে। আপনার ফোকাসকে বড় কাজের দিকে ধাবিত করে আপনি আরও বেশি টাকা কামাতে পারবেন, আর এটাকে অর্থপূর্ণ কাজের দিকে ঘুরিয়ে আপনি আগের চেয়ে ভালো থাকবেন। যেমন বলা যায়, পরিবারের সাথে সময় কাটানো অথবা আপনার প্রিয় শখ নিয়ে ব্যস্ত থাকা। আমার পয়েন্ট এটাই, পৃথিবী আপনার বিরুদ্ধে কাজ করছে, আপনার মনোযোগ ছিনিয়ে নেবার জন্য কেউ না কেউ আছেই। যেমন আপনার দুটো বিকল্প আছে, সিস্টেম এবং অভ্যাস করার মাধ্যমে আপনি আপনার ফোকাস রক্ষা করবেন, অথবা আপনি অপ্রস্তুত থাকবেন এবং যে কেউ আপনার গুরুত্বপূর্ণ কাজের সময়ে আপনাকে বিক্ষিপ্ত করবে। আপনি কোন অপশন বেছে নেবেন? 4, আকস্মিক ঘটনার পরিকল্পনার প্রস্তুতি নিন। রিল্যাক্স বা পুনরায় আগের জায়গায় ফিরে আসা থেকে বাঁচার একটি কার্যকর উপায় হচ্ছে আকস্মিক ঘটনা ঘটার জন্য পরিকল্পনা তৈরি করুন। এটা করার জন্য আপনি আপনার মনোযোগ হারিয়ে আগের ব্যবহারে ফিরে আসতে পারেন। এর সম্ভাব্য সব পথ নিয়ে চিন্তা করুন এবং সেগুলো আটকানোর জন্য আকস্মিক ঘটনার ব্যাপারে পরিকল্পনা নিন। কাজেই কী কারণে আপনার রিল্যাক্স হতে পারে বলে মনে হয়? যেমন সকালে আমার প্রথম কাজ যদি ফোন চেক করা হয়, দেখা যাবে আমি একটা স্টিমুলেশন থেকে আরেক স্টিমুলেশন বা উদ্দীপনায় লাফিয়ে যাচ্ছি। আমি ফেসবুক চেক করব, হয়তো একটা মেসেজে রিপ্লাই দিব। এই মেসেজ হয়তো আমাকে মনে করিয়ে দেবে আমাকে অন্য কিছু করতে হবে বা আমাকে কোনো আইডিয়া দেবে। হঠাৎ করে আমার মস্তিষ্ক বিচলিত হবে আর আমাকে এই সকালে লেখালেখি না করার অনেক ভালো ভালো কারণ দেখাবে। আকস্মিক ঘটনার পরিকল্পনার জন্য 1, আপনাকে সর্বোচ্চ বিক্ষিপ্ত করতে পারে এমন সবগুলো কাজ বিবেচনা করুন। এদেরকে খোঁজার জন্য আগে যে পারি না এর লিস্ট বানিয়েছেন সেটা ঘুরে আসুন। 2, সবচেয়ে খারাপ পরিস্থিতি কি ঘটতে পারে তা চিন্তা করুন। কি কারণে আপনি আপনার মনোযোগ হারিয়ে সকালবেলা রুটিন মেনে চলা বন্ধ করে দিতে পারেন? আপনার অ্যাকশন গাইড ব্যবহার করুন। আপনি যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আপনার সাথে চিন্তা করতে পারেন তা লিখে ফেলুন। 3, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন। আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন? এখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাতে চান নিজেকে দেখুন। এই ঘটনাগুলো সম্ভাব্য সবচেয়ে ভালো উপায় আপনি কিভাবে মোকাবিলা করেছেন সেগুলো নিয়ে চিন্তা করুন। এখন একটি টেকসই ব্যবস্থা স্থাপনা করুন। আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে রাখার চাবিকাঠি হচ্ছে একটি সহজ এবং টেকসই পরিকল্পনা বাস্তবায়ন করা। এই সিস্টেমে আপনি সকল ডিস্ট্রাকশন বা বিক্ষিপ্তকারী জিনিস বন্ধ করে দেবেন, সেটা জরুরি নয়, এবং এটাই এমন কিছু অভ্যাস স্থাপন করুন যা আপনাকে ফোকাস বা মনোযোগী হতে সাহায্য করবে। অতএব আমরা আগে যেমনটা দেখেছি, প্রতিদিনের জন্য একটা সহজ রুটিন নিশ্চিত করুন যেটাই আপনি ধারাবাহিকভাবে লেগে থাকবেন। 6, আজকালকার নিউরো ট্রান্সমিটারগুলো প্রস্তুত করুন। ওভার স্টিমুলেশন থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমান সময়ের নিউরো ট্রান্সমিটার যেমন এন্ডোরফিন, অক্সিটোসিন অথবা সেরোটোনিনকে প্রস্তুত করুন। এই নিউরো ট্রান্সমিটারগুলো ডোপামিন নিউরো ট্রান্সমিটারের ঠিক বিপরীত, যা আপনাকে শান্ত করবে এবং মানসিকভাবে উপস্থিত রাখবে। এই নিউরো ট্রান্সমিটারগুলো কার্যকর করার জন্য আপনাকে এমন কাজে অংশ নিতে হবে যা আপনাকে বর্তমানে আবদ্ধ রাখে, যেমন মেডিটেশন বা ধ্যান। অল্প কিছু সময়, যেমন মাত্র কয়েক মিনিটের জন্য আপনি মেডিটেশন করলে বর্তমান সময়ে উপস্থিত থাকা চর্চা করতে পারবেন। এটা করার জন্য চোখ বন্ধ করুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন। আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটাতেও মনোযোগ দিতে পারেন। এরপর আরেকটা ইন্দ্রিয়তে মনোযোগ দিন, এরপর আরেকটায়, এভাবে করতে থাকুন। মেডিটেশন করার কোনো ভুল পদ্ধতি নেই। নতুনদের জন্য মেডিটেশনের বই খুঁজে বের করতে পারেন, অথবা অনলাইনে মেডিটেশনের ভিডিও খুঁজে দেখতে পারেন, অথবা পরীক্ষা করে দেখতে পারেন কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। স্ট্রেচিং অনুশীলন।
আপনি যখন স্ট্রেচিংয়ের শরীরচর্চা করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার শরীর রিল্যাক্সড হবে এবং আপনার শ্বাস প্রশ্বাস স্থির হবে এবং সেটা আপনাকে শান্ত এবং বর্তমানে থাকতে সাহায্য করবে। মননশীলতা এর অর্থ হচ্ছে আপনার ভেতরে বা আশেপাশে কি হচ্ছে এই ব্যাপারে আপনি সচেতন। মননশীলতা চর্চার অনেক উপায় আছে। আপনি অনেক ধীরে খাবার খেতে পারেন এবং যখন আপনি এটা করবেন তখন প্রতিটি খাবারের স্বাদ আর গঠন আপনি খেয়াল করতে পারবেন। অথবা আপনি আপনার মনোযোগ আপনার পুরো শরীরে দিতে পারেন এবং পা থেকে মাথা পর্যন্ত হওয়া সব অনুভূতি খেয়াল করতে পারেন। অথবা আপনি যখন গৃহস্থালী বা অফিসের কাজ শেষ করেছেন তখন সম্পূর্ণভাবে যতটা সম্ভব বর্তমানে থাকার চেষ্টা করতে পারেন। চিন্তাশীল হাঁটাহাঁটি, আপনি যখন হাঁটাহাঁটি করেন তখন কতটা বর্তমানে থাকেন? আপনি কি পাখির গান শুনতে পান? আপনি কি আপনার মুখে এসে লাগা বাতাস অনুভব করতে পারেন? আপনি কি মেঘের বিভিন্ন আকৃতি খেয়াল করেন? প্রায়শই মানুষের মাথায় পরের কাজ কি হবে এই চিন্তা আটকে যায়, অথবা তারা তাদের জীবনের সমস্যা নিয়ে উদ্বিগ্ন থাকে। তাদের মতো হবেন না। এরপর যখন হাঁটতে যাবেন আপনার আশেপাশের জিনিস এমনভাবে খেয়াল করুন যেন সেগুলো প্রথমবারের মতো দেখছেন। আপনার প্রতিটি সেন্সে ফোকাস করুন। যা আগে কখনো দেখেননি তা খেয়াল করুন। যেসব শব্দ আগে কখনো শুনতে পাননি তা শোনার চেষ্টা করুন। যা আগে কখনো ঘ্রাণ পাননি তা খুঁজে পাওয়ার চেষ্টা করুন। শরীরে যেসব অনুভূতি আগে খেয়াল করেননি সেগুলো খেয়াল করার চেষ্টা করুন। বর্তমানে থাকুন। গভীর সামাজিক যোগাযোগ, অন্য মানুষদের সাথে মেশার সময় অক্সিটোসিন নামক নিউরোট্রান্সমিটার কার্যকর হয়। সেটাকে অনেক সময় বলা হয় ভালোবাসার হরমোন। আপনি যত বর্তমানে বাস করবেন তত বেশি সংযুক্ত হতে পারবেন এবং বন্ধনের আনন্দদায়ক অনুভূতি উপভোগ করতে পারবেন। কাজেই যে সকল মানুষের প্রতি আপনি যত্নশীল তাদের সাথে বেশি করে সময় কাটানো নিশ্চিত করুন। একঘেয়েমি, কিছু না করে বসে থাকাও আপনার স্টিমুলেশনের লেভেল কম রাখার একটা ভালো উপায়। আমাদের মন সবসময় কিছু না কিছু করতে চায়। কিছু সময় এর জন্য কিছু না করে থাকাও ভালো। বসুন এবং বিভিন্ন কিছু পর্যবেক্ষণ করুন। নীরবে খাবার খান। কোনো নির্দিষ্ট অভিপ্রায় বা উদ্দেশ্য মাথায় না রেখে হাঁটুন। উপরে বলা কিছু কাজ করার মাধ্যমে আপনি শান্ত থাকবেন এবং দিনব্যাপী বর্তমানে অবস্থান করবেন। এর ফলে আপনি ওভার স্টিমুলেটেড হওয়ার ঝুঁকি কমাবেন। আপনার কি অবস্থা? আপনার প্রতিদিনের রুটিনে আপনি কি কার্যক্রম বাস্তবায়ন করতে চান? অ্যাকশন স্টেপ, আপনার অ্যাকশন গাইড ব্যবহার করে শান্ত এবং ফোকাসড থাকার জন্য অন্তত একটি কাজ যা আপনি প্রতিদিন করতে চান তা লিখে ফেলুন। 30 দিন চ্যালেঞ্জের জন্য অঙ্গীকার করুন। ডোপামিন ডিটক্স থেকে উপকার পাওয়ার জন্য আমি আপনাকে একটা সহজ রুটিন বাস্তবায়ন করতে উৎসাহিত করছি এবং আগামী 30 দিন এই রুটিনে লেগে থাকুন। এটাকে 30 দিনের চ্যালেঞ্জ হিসেবে নিন। যখন আপনি ডোপামিন ডিটক্স শেষ করবেন তখন তা আপনাকে পুরাতন অভ্যাসে প্রত্যাবর্তন করা থেকে বিরত থাকতে সাহায্য করবে। অন্যদিকে আপনি এই সিরিজের অন্য বইগুলোও পড়তে পারেন। যেহেতু আপনি আপনার ফোকাস এবং উৎপাদনশীলতা বাড়িয়ে নেবার জন্য যাত্রা শুরু করেছেন, এই সিরিজের পরবর্তী প্রতিটি বই 7 দিনে আপনাকে একটি করে সূক্ষ্ম দক্ষতা তৈরি করতে সাহায্য করবে। বই 2, ইমিডিয়েট অ্যাকশন। এটায় আপনি কিভাবে গড়িবসি জয় করা যায় তা আবিষ্কার করবেন। বই 3, পাওয়ারফুল ফোকাস। আপনি কিভাবে স্বচ্ছতা অর্জন করবেন এবং লেজার তীক্ষ্ণ ফোকাস গড়ে তুলবেন তা শিখতে পারবেন। বই 4, স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। আপনার চিন্তা করার সূক্ষ্ম দক্ষতা সানিয়ে কিভাবে স্ফটিক স্বচ্ছ কৌশল তৈরি করে আপনার উৎপাদনশীলতা বহুগুণে বাড়িয়ে নিতে পারেন সেটা শিখবেন। উপসংহার, আপনি ঠিক করবেন আপনার ফোকাস আপনি নিয়ন্ত্রণ করবেন নাকি অন্য কেউ আপনার কাছ থেকে এটা নিয়ে যাবে। অতি উচ্চমাত্রার স্টিমুলেটিং কাজকর্ম যা শান্ত এবং মনোযোগী থাকাকে নষ্ট করে ফেলে সেসব এড়াতে শেখার পর আপনি দেখবেন অনেক বড় বড় কাজ আপনি আগের চেয়ে সহজভাবে মোকাবিলা করতে পারছেন। ডোপামিন ডিটক্সের মধ্য দিয়ে যাওয়া আপনার স্টিমুলেশনের মাত্রা কমিয়ে রেখে আপনাকে বড় কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। মনে রাখবেন, উত্তেজনা আর পরিপূর্ণ অনুভব করা এক কথা না। বাইরের স্টিমুলেশন সরিয়ে কাজ, শখ বা সম্পর্কে ডুবে গেলে আপনি গভীর পরিপূর্ণতা অনুভব করতে পারবেন এবং আগের চেয়ে ভালো অনুভব করবেন। আপনি আরও বেশি উৎপাদনশীল হবেন, আপনার স্বপ্ন এবং লক্ষ্যসমূহ অর্জন করতে পারবেন। কাজেই আপনার আশেপাশের পরিবেশকে আপনার মস্তিষ্ক ছিনতাই করতে না দিয়ে এর বদলে একে নিয়ন্ত্রণ করতে শিখুন। এটাই একটা স্বাস্থ্যকর এবং উৎপাদনশীল জীবনের চাবিকাঠি। ধন্যবাদ।